আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ব্যাচের আজকের ফ্রি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাস শুরু করার একেবারেই প্রারম্ভেই আমরা পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে ক্লাসটি আমরা শুরু করতে চাচ্ছি। তো আমরা একটু পার্টিসিপেন্ট যারা আছেন তাদের মধ্য থেকে যদি কেউ তেলাওয়াত করেন, তাহলে স্ব উদ্যোগে স্ব ইচ্ছায় যদি কেউ তেলাওয়াত করতে চান, তাহলে আমরা সেখান থেকে তেলাওয়াতটি নিতে চাচ্ছি। আর ইব্রাহিম খলিল ভাই আমাদের ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন। ধন্যবাদ ভাই ইব্রাহিম ভাই। জি, একটু অডিও অন করেন ইব্রাহিম ভাই। জি ইব্রাহিম ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তেলাওয়াত শুরু করবো ভাই। জি ভাই। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه الله رؤوف بالعباد. صدق الله مولانا العظيم. মাশাল্লাহ মাশাল্লাহ, অসংখ্য অগণিত ধন্যবাদ আমাদের ইব্রাহিম ভাইকে। খুব সুন্দর সুললিত কণ্ঠে উনি আমাদেরকে ওনার কোরআন তেলাওয়াত শোনালেন। তো আমরা সময় খুব বেশি একটা নষ্ট করব না, কারণ অলরেডি আমাদের 14 মিনিট চলে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা একটু আহ, কোরআন তেলাওয়াতের পরপরই আমাদের ইসলামী জলসা, ইসলামী কোনো কাজ শুরু করার যে ট্রেডিশনাল যে রীতি, কোরআন তেলাওয়াতের পরপরই একটি ইসলামী নাশিদ থাকে। তো আমি একটা নাশিদ থেকে তেলাওয়াত করতে অনুরোধ করব আমাদের ভাই শরীফ জাবির। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম নাম রাসূল রহমতুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, ও নামের সুর তোলে শুধু আমি চাই। হে রসূল
নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। ভাই অনেক সুন্দর, মারহাবা। অনেক সুন্দর, মারহাবা মারহাবা। হ্যাঁ, অসাধারণ একটি ইসলামী সঙ্গীত ছিল, ভাই আমাদেরকে শোনালেন। কত সুন্দর তো দোয়া মানে করবেন কণ্ঠ ভাই। আপনার, আপনার কণ্ঠ যে এত সুন্দর, কোথায় আমাদেরকে তো আগে কখনো বলেন নাই শরীফ ভাই। হ্যাঁ, মাশাল্লাহ, আসলে অসাধারণ। আগে কখনো গাওয়া হয় নাই তো এই আপনাদের মাশাল্লাহ। দিয়ে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের অলরেডি আমাদের পার্টিসিপেন্ট যারা জয়েন করেছেন সকলের প্রতি আমরা রিকোয়েস্ট রেখেই বলবো, আমরা আমাদের আজকের নাহসরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের যে ফ্রি ক্লাসটি, এটা আমরা খুব দ্রুতই, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত এবং নাশিদ শেষ হয়েছে, আমরা ইতিমধ্যে এখনই শুরু করব ইনশাআল্লাহ। তো আরেকটু বিষয় আমি সকলকে একটু, সকলের জ্ঞাতার্থে আমি একটু করব, বলতে চাইবো, সেটা হচ্ছে যে আমরা সকলেই অডিওটা অফ রাখবো। যখন আমি বলবো আপনাদের অডিও পারমিশন দেয়া থাকবে, যখন আমি বলবো তখন আপনারা অডিও অন করবেন, বা কথা বলার যদি কোনো প্রয়োজন হয়, কোনো জিজ্ঞাসা থাকে, তখন ইনশাআল্লাহ আমরা সেই সুযোগটুকু ইনশাআল্লাহ রাখবো। তো আমাদের এক ভাই হোয়াটসঅ্যাপে করেছেন, একটু ওনাকে লিঙ্কটা একটু দিয়ে দেই। জি, তো আমরা স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, স্ক্রিনকে দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে। জি, ধন্যবাদ। তো আরবি ব্যাকরণ নাহু সরফ আপনারা যারা জয়েন করেছেন সকলের সাথে আমরা একেবারে ক্লাস আলোচনা করে, ক্লাসের ফাঁকে ফাঁকে এবং ক্লাসের শেষে ইনশাল্লাহ কথা বলবো। তো মাঝখানে কথা বলে আমরা কোনো ধরনের সময় নষ্ট করতে চাচ্ছি না। আমাদের আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের যে আমি প্রথমেই কোর্স সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে চাচ্ছি, যে আমাদের কোর্সটা মূলত 65টি ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা সম্পন্ন করব। তার মধ্যে সরফে 25 থেকে 28টি ক্লাস থাকবে, এবং নাহুর মধ্যে 35 থেকে 38টির মতো ক্লাস থাকবে। এই মোট টোটাল ইনশাল্লাহ 65টি ক্লাস আমাদের আমরা করব। 35 প্লাস আর এদিকে 25 প্লাস, 5 থেকে 5.5 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এই কোর্সটি শেষ করব। আমরা এর আগে আমাদের প্রথম ব্যাচ ছিল যারা আমাদের এখানে কোর্সটি শেষ করেছেন, তারাও কয়েকজন আলহামদুলিল্লাহ আমাদের এই বর্তমান এই ক্লাসেও আছেন, আজকের ক্লাসে তারা আছেন। তো তারা বিষয়টা জানেন যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, চেষ্টা করে থাকি এবং করব ইনশাল্লাহ, যে যেন সবাই একটু বুঝে। পাশাপাশি যারা রেগুলার ক্লাস করেন, ইনশাল্লাহ তারা কোনোভাবেই মাহরুম হবেন না। তো আমি সকলকেই একটু অনুরোধ করব, আপনারা রেগুলার ক্লাসটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, রেগুলার যদি ক্লাসটা না করেন এবং নিজেকে যদি ক্লাসে পার্টিসিপেন্ট রাখতে না পারেন, তখন বা অংশগ্রহণ করতে না পারেন যথাযথভাবে, তখন দেখা যায় আমাদের হয়, মানে একটা গ্যাপ হয়ে যায়। আর আরবি ব্যাকরণ বা সরফ বলেন, নাহু বলেন, একটা ক্লাস যদি আপনি মিস করেন, পরবর্তী যে ক্লাসটি আছে, এবং আমার কোর্সটা সেভাবেই সাজানো যে প্রথমে একটি ক্লাস মিস করলে পরের ক্লাসটি দেখা যাচ্ছে আপনার বুঝতে ঝামেলা হয়ে যায় বা কষ্ট হয়ে যায়। তো এই জন্য চেষ্টা করবেন আগের প্রতিটা ক্লাসে উপস্থিত থাকার, এবং প্রথম কোনো ক্লাসে উপস্থিত না থাকতে পারলে অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর আমার কোর্সের আরও একটা যেটা আমরা কাজ করতে বলি, সেটা হচ্ছে একবারে পুরোপুরি আপনি অফলাইনে ক্লাস করলে যেভাবে নিজেকে প্রিপেয়ার করে ক্লাসে এসে বসার যে মন মানসিকতা পরিবেশ বজায় রেখে যে বসার যে একটা আমাদের রীতি আছে, সেই রীতিটা ফলো করেই আপনি মেন্টালি এবং আহ, আপনার ফিজিক্যালি সব দিক থেকেই সেই রীতিটা ফলো করেই আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করবেন। জি,
আমরা আমাদের সরফের যে 1 নম্বর লেকচার পাশাপাশি যে ফ্রি ক্লাসের জন্য যে জায়গাটুকু আমরা রেখেছি, এখানে প্রথমেই আমাদের সরফের পরিচয় রয়েছে। যে পরিচয়, যে জ্ঞান বা ইলিম শিক্ষা করলে আরবি শব্দের রূপান্তর ও গঠন প্রণালী সম্পর্কে জানা যায় তাকে ইলমুস সরফ বলে। যেমন ফাআলা, ইয়াফআলু, ইফআল, তাফআল, ফাইলুন। তো আসলে একেবারে বেসিক লেভেল থেকে যখন আমি আপনাকে বলবো যে ফাআলা থেকে ইয়াফআলু, ইফআল, তাফআল, ফাইলুন, এগুলো বললে কিন্তু আসলে বোঝানো সম্ভব হবে না বা বুঝবেন না। তবে আমাদের এখানে যারা অংশগ্রহণ করেন তাদের অনেকেরই মোটামুটি বেসিক থাকে। যতটুকুই বেসিক থাকুক না কেন, আমরা চেষ্টা করব একেবারেই শুরু থেকেই শুরু করার। হ্যাঁ। তো সরফের যে পরিচয়টা এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে আমরা বলেছি যে আরবি শব্দের রূপান্তর ও গঠন প্রণালী সম্পর্কে জানা যায়, তাকে ইলমুস সরফ বলে। এই যে জ্ঞানটা আপনাকে, যেমন আমি একটা কথা বললাম, সে সাহায্য করলো বা অথবা সে কাজটি করলো, এটা আমি বাংলায় পারি। তো আমি যদি বলি যে একজন মানুষ যদি পরবর্তীতে এই কাজটা করতে চায় বা সাহায্য করতে চায়, এই কথাটা তুমি কিভাবে বলবে? তখন আপনি বলবেন যে সে সাহায্য করবে। এটা কিন্তু আপনি বাংলা বা আমি বাংলা ভালো পারি বলে আমি বলতে পারছি, যদি না পারতাম তাহলে অবশ্যই বলতে পারতাম না। অথবা একজনকে যদি আমি বলি যে সাহায্য করো, নির্দেশ দিতে চাই অথবা অনুরোধ করতে চাই, হ্যাঁ, অথবা উপদেশ দিতে চাই, তখন আমি কিভাবে বলবো? তখন আমাকে বলতে হবে অবশ্যই উংসুর, তুমি সাহায্য করো। এটা আরবিতে বললে উংসুর বলতে হবে, বাংলাতে বললে তুমি সাহায্য করো বলতে হবে। তো এই যে সে সাহায্য করলো, সে সাহায্য করে, সে সাহায্য করবে, তুমি সাহায্য করো অথবা তুমি সাহায্য করো না, এই যে বাংলার যে আমরা রূপান্তরটা দেখতে পাচ্ছি, আরবিতেও কিন্তু সেম রূপান্তরগুলো আমাদের রয়েছে। এই রূপান্তরগুলো আমি যেন শিখতে পারি, জানতে পারি, এটাই কিন্তু মূলত ইলমুস সরফের মূল কাজ, শব্দ গঠন করা। হ্যাঁ, সে শব্দ আমাকে গঠন করতে শেখাবে, এক শব্দ থেকে আরেক শব্দে যাওয়ার যে সিস্টেমটা, পলিসিটা, সেটা সে আমাকে শিক্ষাদান করবে। এটাই মূলত সরফের কাজ। তো আমি আবারও বলছি সংজ্ঞাটা, যে জ্ঞান ইলিম শিক্ষা করলে আরবি শব্দের রূপান্তর ও গঠন প্রণালী সম্পর্কে জানা যায় তাকে ইলমুস সরফ বলে। ভালো করে বুঝবেন যে সরফের মাধ্যমে আমরা এক শব্দ থেকে আরেক শব্দের রূপান্তর, পাশাপাশি মূল শব্দটা গঠন এবং মূল শব্দটা গঠন, এই দুইটা বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা, তারপরে আসেন ইলমু সরফের লক্ষ্য ও উদ্দেশ্য কি। আরবি শব্দসমূহের ভুল ভ্রান্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এবং আরবি লেখার ক্ষেত্রে নিয়ম কানুন অনুসরণ করা, যেমন উংসুর, ইয়াংসুরু বা ইয়াংসুরু, উংসুর। এখন আমি যদি আপনাদেরকে একটু বলি যে এই যে ইয়াংসুরু, সে সাহায্য করলো, তো আমি যদি বলি যে পরবর্তী যে শব্দটা আছে এই শব্দটা কি উংসুরু হবে নাকি আংসুরু হবে, এটা আপনি কিভাবে বলবেন? তো দেখা যাচ্ছে যদি আপনার ব্যাকরণিক বা সরফের নিয়ম নীতি আপনার জানা থাকে, তখন আপনি বলতে পারবেন যে আহ, হ্যাঁ, এটা আংসুরু হবে অথবা উংসুর হবে। কিন্তু যদি নিয়মটা আপনার জানা না থাকে, তখন কিন্তু বলাটা কঠিন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমি আপনাকে যদি বলি যে আহ, তুমি সাহায্য করো, ইয়াংসুরু মানে সে সাহায্য করলো, আর তুমি সাহায্য করো, এটার আরবিটা কি হবে? হ্যাঁ, তখন অবশ্যই হয়তো বা আপনি বলবেন, যদি জানা থাকে অংশুর, আর যদি জানা না থাকে তখন এই আংসুরুকে ইংসিরও বলতে পারেন, এই উংসুরকে আপনি আংসারাও বলতে পারেন। কারণ নিয়ম জানা না থাকলে তো আমাদের আর কিছু করার থাকবে না, তাই না? কারণ আমরা যা মানে দেখে বুঝতে পারি বা যতটুকু আমাদের নলেজে আসে ততটুকু আমরা বলার চেষ্টা করব। মূলত সরফের কাজটা হচ্ছে আপনাকে ওই যে ভুলভ্রান্তিগুলো আছে ওই ভুলভ্রান্তি হওয়া থেকে বাঁচিয়ে রাখবে। তো ইয়াং শুরু থেকে সে সাহায্য করলো, সে সাহায্য করবে, আর তুমি সাহায্য করো, এটার আরবিটা হচ্ছে উংসুর। এই জিনিসটা আমাকে শিক্ষা দিবে সরফ। আচ্ছা, তারপর ইলমু সরফের আলোচ্য বিষয়, সকল রূপান্তরশীল ফেল ও রূপান্তরশীল ইসিম যা সরফি নিয়ম অনুসারে পরিবর্তন হয়। অর্থাৎ ইলমু সরফের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয় এটা আমরা একটু দেখব। যে রূপান্তরশীল ফেল, এটা আমরা জানি যে এক ফেল থেকে আরেক ফেলে যাওয়ার জন্য যে পলিসি অবলম্বন করা হয়, রূপান্তরের যে নিয়ম কানুন অনুসরণ করা হয়, সেটাই মূলত রূপান্তরশীল ফেলকে বোঝানো হচ্ছে। আর হচ্ছে রূপান্তরশীল ইসিম, রূপান্তরশীল ইসিম বলতে কোন ইসিমগুলোকে বোঝানো হচ্ছে? যে সকল ইসিম সরফি নিয়ম অনুসারে পরিবর্তন হয়। যেমন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আসমায়ে মুশতাক্কা। আসমে মুশতাক্কা বলতে আমরা ইসমে ফাইলের যে শব্দগুলো আছে, ইসমে মাফুলের যে শব্দগুলো আছে, ইসমে যরফ, ইসমে আলা, তারপরে আপনার ইসমে তাফদিল, এই যে শব্দগুলো আছে এগুলোকে সাধারণত আমরা আসমে মুশতাক্কা বলি। যেমন আমরা কয়েকটা এখানে উদাহরণ দিয়েছি, মসজিদুন, মাকতাবুন, জামিআতুন, এগুলো হচ্ছে আহ, আপনার
ইলমুস সরফের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে। এখন আমি যদি সরাসরি বলি যে ইলমুস সরফের আলোচ্য বিষয় হচ্ছে সকল রূপান্তরশীল ফেল, হ্যাঁ, বা ইসিম, তখন দেখা যাচ্ছে অনেকের হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে ইসিম তো সরফের আলোচ্য বিষয় না। হ্যাঁ, ইসিমও সরফের আলোচ্য বিষয়, তবে সকল ইসিম নয়, বরং সরফি নিয়ম অনুসারে যে সকল ইসিম পরিবর্তন হয়, যেমন আসমায়ে মুশতাক্কা, এগুলো হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। আবার সকল ফেলও কিন্তু ইলমুস সরফের আলোচ্য বিষয় না। আমি যদি আপনাকে বলি যে সকল ফেল ইলমুস সরফের আলোচ্য বিষয় না, তখন আপনি হঠাৎ হয়তো আমাকে প্রশ্ন করে বসতে পারেন, কেন ভাই সকল ফেল কেন ইলমুস সরফের আলোচ্য বিষয় হবে না? আমরা তো আগে থেকেই পড়ে আসছি বা আগে থেকেই জানি যে ফেলগুলো আল্লাহ ইলমুস সরফের আলোচ্য বিষয়। হ্যাঁ, যেমন আসমাই আফাল, তারপরে আপনার আফালে জাম আমরা যেগুলাকে বলি, যেগুলো কোনোভাবেই পরিবর্তন হয় না, বিএসা, হ্যাঁ, তারপরে নিয়মা, হ্যাঁ, এগুলা কিন্তু আপনি চাইলেই আপনি ইয়া করতে পারবেন না, ইলমুস সরফের অন্তর্ভুক্ত করতে পারবেন না, বরং এগুলো হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়ের সম্পূর্ণ বাহিরে। এই জন্য আমাদের একটা কথা এখানে আমরা উল্লেখ করেছি যে রূপান্তরশীল ফেল, সুজা ফেল উল্লেখ করি নাই। আবার ইসিমের ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি রূপান্তরশীল ইসিম, আসমায়ে মাবনিয়াত কখনো ইলমুস সরফ বা এর মধ্যে আলোচনায় আসবে না, বরং যে সকল ইসিম সরফি নিয়ম অনুসারে পরিবর্তন হয় সেগুলোই আসবে। তো এই ছিল আমাদের ইলমুস সরফের পরিচয়, ইলমুস সরফের আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য। তো এখন মূল কথা হচ্ছে যে ইলমুস সরফের পরিচয়, আলোচ্য বিষয়, উদ্দেশ্য থেকে আমরা মোটামুটি সারাংশে যেটা বসলাম, যে আমি যদি আরবিতে দক্ষ হতে চাই বা আরবি ভাষায় যদি আমি কিছু করতে চাই, আরবি ভাষা যদি শিখাতে চাই, নিজে একজন শিক্ষক হতে চাই, অথবা কোরআন হাদিস বুঝে শুনে পড়তে চাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার বা সরফের বিকল্প নাই। সরফ জানা ছাড়া কিন্তু আমি কোনোভাবে এটা করতে পারবো না। তো এই জায়গাটা থেকে আসলে কারো কোনো প্রবলেম, প্রশ্ন আছে কিনা? আপনারা অডিও অন করে চাইলে প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলছি যে রূপান্তর এবং গঠন এই সম্বন্ধে, মানে রূপান্তর যদি বলতেন দুটো সম্বন্ধে, রূপান্তর জি, এবং গঠন। ধন্যবাদ। তো আমাদের সংজ্ঞার মধ্যে যে একটা দুইটা শব্দ এখানে উল্লেখ রয়েছে, একটা হচ্ছে রূপান্তর আর একটা হচ্ছে গঠন। এই বিষয়টা নিয়ে সম্ভবত বলছেন, তাই না ভাই? জি জি জি। জি, ধন্যবাদ। তো রূপান্তর বলতে এই যে দেখেন, ফাআলা, সে একজন পুরুষ করলো। তো আমি এটাকে যদি এটা হচ্ছে অতীতকালীন একটা শব্দ, যেটাকে আমরা ইংলিশে পাস্ট বলি বা আরবিতে মাদি বলি। তো এই শব্দটাকে যদি আমি ফিউচার বা ভবিষ্যৎকালে নিয়ে যেতে চাই, তখন আমাকে অবশ্যই এই ফেলটাকে চেঞ্জ করতে হবে একটা নিয়ম অনুসারে। সরফের যে নিয়ম, মোদারে এর গঠন প্রণালী যে আছে, সেই নিয়ম অনুসারে আমাকে পরিবর্তন করতে হবে, ইয়াফ আলু। আবার এটাকে যদি আমি নির্দেশনা সূচক বা নির্দেশ সূচক কোনো একটা বাক্য, অনুরোধ সূচক সূচক কোনো একটা বাক্যে যদি আমি বানাইতে চাই, ঠিক এই শব্দটাকেই তখন কিন্তু আমাকে আমরের মধ্যে নিয়ে যেতে হবে। এই যে এই এক শব্দ থেকে আরেক শব্দ, আরেক শব্দ থেকে আরেক শব্দ পরিবর্তন করার যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে রূপান্তর। ঠিক আছে। আর গঠনের যে বিষয়টা, সেটা আপনি বলতে পারেন যে আমরা যেমন এই যে ফাআলা শব্দটা আমরা কোথায় থেকে পেলাম, যেমন আমি ফাআলা এখানে না বলে আমি নাসারা বলতে পারি, যে নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো। তো এটা আমরা কিভাবে, মানে এটা আমরা কোথায় থেকে পেলাম? অবশ্যই আমাকে বলতে হবে যে এটা আমরা একটা মাসদার থেকে নিয়েছি। মাসদার ছাড়া তো এখানে কোনো বিকল্প নাই, তাই না? তো এই যে নাসার আর মাসদারটা কি, মাসদারটা তো আমাদের মুখস্থ করতে হবে, কারণ এখানে মুখস্থ করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নেই। হ্যাঁ, মাসদার আমরা মুখস্থ করব। তো মাসদার মুখস্থ করার পরে সেখান থেকে ফেলে মাদি আমরা কিভাবে গঠন করব বা ফেলে আমরা কিভাবে নিয়ে আসব, এই যে একটা গঠন প্রক্রিয়া যেটা আছে, যেমন মাসদার থেকে ফেলে মাদি গঠন করতে হলে আলিফ লাম বাদ দিতে হয়। তারপরে শুরুর যে শব্দটা আছে ফা কালিমা, ফা কালিমা কি জিনিস আমরা আলোচনা করব। ফা কালিমায় জবর দিতে হবে, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ হবে, হ্যাঁ, লাম কালিমায় জবর হবে। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গঠন। ভাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আর একটা বিষয় আছে যে আপনার এই যে ওই যে কি যেন ওইটা দেখলাম, সেটা আছে যে রূপান্তরশীল এস এম, ওই যে যেটা আছে সর্পি অনুযায়ী পরিবর্তন, এটা তো একটু বুঝলাম না। জি, ধন্যবাদ। তো রূপান্তরশীল ইসিম সরফি নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়, যেটা এটা হচ্ছে মনে করেন আপনার এই যে মাসজিদুন, যদি আমি এই শব্দটার কথা বলি আপনাকে, এই শব্দটা হচ্ছে ইসমে জরফের একটা শব্দ। মাকতাবুন, এটা ইসমে জরফের একটা শব্দ। জামিআতুন, এটাও ইসমে জরফের একটা শব্দ। এটা আসমায়ে মুশতাক্কা বলে এগুলাকে। তো এই শব্দ এগুলা কিন্তু ইসিম, এগুলা কিন্তু ফেল না। হ্যাঁ, হ্যাঁ, এই যে ইসিমটা, এই ইসিমটা যখন আমরা এক বচন আছে, এটাকে যদি আমরা পরিবর্তন করে দ্বিবচন বানাতে চাই, তখন যা আমি আতানে বলতে হবে। হ্যাঁ, তো আবার বহু বচন বানাইতে হলে আমাদেরকে বলতে হবে যা আমি আতুন। আবার এটার মুজাক্কার হচ্ছে যা আমি অন, যা আমি আনে, যা আমি ওনা। ঠিক তদ্রুপ মাকতাবুন, মাকতাবানে, মাকতাবুনা, হ্যাঁ, মাকাতিব, সরি,
মাসজিদুন, মাসজিদানে, মাসাজিদ, এই যে আপনার ইসিমগুলো, এই ইসিমগুলো কিন্তু সরফের প্রক্রিয়া অনুসরণ করেই ওয়াহেদ থেকে তাসনিয়া, তাসনিয়া থেকে জামা, হ্যাঁ, এই রকম পরিবর্তনগুলো হয়। এবং জরফ থেকে আলা, মানে মুদারে থেকে আলা, মুদারে থেকে ইসমে তাফদিল, বা এই মুদারে থেকে ইসমে ফায়েল, মাফুল, এই যে আপনার পরিবর্তনটা, এটা সম্পূর্ণ সরফের নিয়ম কানুন অনুসরণ করে হয়। এই নিয়ম কানুনগুলো কিন্তু আপনি না হতে পাবেন না, ঠিক আছে? অথবা আপনি সরফ ছাড়া বাকি যত জ্ঞানই বলেন না কেন, এই যে ওয়াহেদ থেকে তাসনিয়া বানানোর যে প্রক্রিয়াটা, বা জামা বানানোর যে প্রক্রিয়াটা, অথবা আপনার ইসমে আলা বানানোর প্রক্রিয়াটা, বা ইসমে জরফ বানানোর প্রক্রিয়াটা, এগুলা কিন্তু আপনি সরফ ছাড়া অন্য কোথাও পাবেন না। যার কারণে আমরা এই সকল ইসিমের ক্ষেত্রে ব্র্যাকেটে এখানে উল্লেখ করেছি যে সকল ইসিম সরফি নিয়ম অনুসারে পরিবর্তন হয়। এখানে ইসমে ইয়া থাকতে পারে, তাফজে ফায়েল আসতে পারে, ইসমে আলা আসতে পারে, ইসমে জরফ আসতে পারে, বিভিন্ন ইসিম আসতে পারে। হ্যাঁ, এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে আর কি। ভাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর কারো কোনো প্রশ্ন আছে কি? ওস্তাদ, ছোট্ট একটা প্রশ্ন ছিল ওস্তাদ। জি, জি, শুধু এই যে আমরা যতটুকু তো জানি যে আরবি শব্দ বলেই হলো ইলমে সরফের আলোচ্য বিষয়, কিন্তু এখানে শুধুমাত্র রূপান্তরশীল ফেল, রূপান্তরশীল এসের জি। যা আরবি এখানে উল্লেখ করা শব্দাবলী যদি ইলমু সরফের আলোচ্য বিষয় হয়, তাহলে আমি আপনাকে একটা শব্দ বলি, হুয়া। এই হুয়া শব্দটা কি সরফের কোথাও আলোচিত হয় একটু দেখাবেন? মানে না সরফের ওস্তাদ। মাধ্যমে তো নরমালি আপনার মাদি থেকে মুদারে, মুদারে থেকে আমর, আমর থেকে ফায়েল, মাফুল, বা যা কিছু বানানো হয়। কিন্তু এই হুয়াকে কি কখনো আপনি সরফে কোথাও দেখেছেন আলোচনায় নিয়ে আসা হতে, আনা হয়েছে? না ওস্তাদ, নিয়ে আসা তাহলে হয়নি। এই এটাকে, বিষয়টা আমি একটু ক্লিয়ার ছিলাম না তো ওস্তাদ। আমরা যদি বলি যে সকল শব্দ ইলমে সরফের আলোচ্য বিষয়, তখন কিন্তু আমরা এই কথাটার উত্তর দিতে পারবো না যে ভাই তাহলে হুয়াটা আপনি সরফের কোন জায়গায় আলোচনা করবেন। শুধু হুয়া না, আসমায়ে মাবনিয়াত টোটালটাই আপনি নিয়ে আসেন না। হ্যাঁ, জি জি অথবা ওই ওস্তাদ। যে আমরা একটু আগে যে একটা কথা বললাম, আসমাই আফআলা, আফআল, অথবা আপনার নিয়েমা, হাব্বাজা, এই জাতীয় যে ফেলগুলো, এগুলো আপনি কিভাবে আলোচনায় আনবেন সরফের আলোচনায়, তাই না? এই জন্য আমরা রূপান্তরশীল ফেল, রূপান্তরশীল ইসিম বলেছি। জি, ধন্যবাদ। জি আমরা ওস্তাদ। আরেকটু সামনের দিকে যাই। দাদা, আমার পরবর্তী, একটা কোশ্চেন আমরা ছিল। আমরা পরবর্তীতে আবার নিব। আমরা যদি প্রশ্ন নিতে চাই তাহলে আমরা আমাদের ক্লাসটা শেষ করতে পারবো না। আমরা একটু সময় দিয়েছি, আবার সময় দিব, আপনাদেরকে সুযোগ দিব ইনশাল্লাহ। হ্যাঁ, একটু ওয়েট করেন। জি। তো এরপরে আমরা এখানে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে, সরি, জি, এখানে মাছদার, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছদারের কিছু অংশ এখানে নিয়ে এসেছি। বা একেবারে মাছদারের প্রথমে মাছদার, তারপরে তার অর্থ, তারপরে মাদি, মুদারি, আমর, নাহি, ইসমে ফাইল, উজনে আল অজনুল আসলিয়ু, বা বাবের যে ওজনটা আছে সেটা। এখানে আমরা প্রথম কিছু মাসদারের মধ্যে আপনারা জবরজের পেশ দিয়ে রেখেছি। পরবর্তী আমাদের কিছু টেবিল আসবে যেগুলোতে জবরজের পেশ আর কখনো দেওয়া থাকবে না, বা শুধু বাবের নামটা দেওয়া থাকবে। আর আপনারা জানেন সুলাসি, মুজাররাদ, মুত্তারিদের যে পাঁচটা বাব আছে, বা সাজের যে পাঁচটা বাব আছে, সুলাসির যে বাবগুলো আছে, এগুলার নির্দিষ্ট কোনো আলামত নাই। বরং এগুলা আপনার সেমাই জাতীয় শব্দ, শুনতে শুনতে আমাদেরকে, যে শব্দগুলা শুনতে শুনতে আমাদেরকে বুঝে বুঝে নিতে হয় যে এই ফিলটা এই ভাব থেকে আসছে, ওই ফিলটা এই ভাব থেকে আসছে। তো এই জাতীয় কিছু শব্দ আমাদেরকে মানে মাছদার আমরা আমাদের শিটে দিব। হ্যাঁ, যে সেই মাছদারগুলো আপনি মুখস্থ করলে মোটামুটি বেসিক একটা ধারণা মাছদার সম্পর্কে পাবেন। এছাড়াও আমাদের কোর্সের পক্ষ থেকে সর্বোচ্চ নির্দেশনা থাকবে সাফাওয়াতুল মাসাদির, যে বইটা আপনারা অনেকেই চিনেন। এই বইটা আমাদের সাথে রাখতে হবে। হ্যাঁ, একবার এটা মনে করেন কোর্সের জন্য একবার বাধ্যতামূলক যে এই বইটা আমাদের সাথে রাখতে হবে, যেন কোনোভাবেই, এবং এই বইটা যেন সম্পূর্ণ ক্লাসে আমাদের কোর্সের মধ্যে মুখস্থের যে প্রক্রিয়াটা সম্পন্ন করানোর জন্য যা করণীয় ইনশাল্লাহ আমরা সেটা কোর্সের পক্ষ থেকে করব। তো এই যে মাসদারগুলো মুখস্থ করতে হবে, পাশাপাশি সাফাতুল মাসাদিরের কিছু মাসদার আছে, এগুলো মুখস্থ করতে হবে। আর বাবগুলা ধরে দেওয়ার জন্য কিন্তু আমরা শিটে যে মাসদারগুলো আমরা নিয়ে এসেছি এগুলো এভাবে বাব উল্লেখ করে দিয়েছি, যেন আপনাদের বুঝতে তো তেমন কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করছি না। ফেলের পরিচয়, ফেল সম্পর্কে আমরা এখানে একটু আলোচনা করব। যেহেতু ফেল নিয়ে আমাদের সরফে আলোচনা। ফেল হচ্ছে এমন কালিমা যা দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, তাকে ফেল বলে। যেমন নাসারা, সে সাহায্য করলো। বিভিন্ন দিক বিবেচনায় ফেলের বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন গঠনগতভাবে তিন প্রকার। আচ্ছা, বিভিন্ন দিক বিবেচনায় বলতে ফেলের মানে পেট বেছে আমরা এগুলো আলোচনা করব। ফেলের আরো অনেকগুলো প্রকার আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রকার হচ্ছে গঠনগত দিক বিবেচনায় ফেলের প্রকার। এখানে আমরা তিনটা প্রকার নিয়ে এসেছি: ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর। এই তিনটা হচ্ছে গঠনগত দিক থেকে ফেলের প্রকার। তার মধ্যে ফেলে মাদি যেটা অতীতকাল, ফেলে মুদারে যেটা ভবিষ্যৎ বর্তমানকাল, আর ফেলে আমর যেটা নির্দেশ অনুরোধ উপদেশমূলক কাজের জন্য যেটা ব্যবহার হয়, মানে নির্দেশনার জন্য যেটা ব্যবহার হয়।
আচ্ছা, তো ফেলে মাদি যেটা, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া বলা হয়। ফেলে মাদি মোট 6 প্রকার আমরা এখানে দেখতে পাচ্ছি: মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাইত। এগুলো আমরা একটু বিস্তারিত আমরা অনেকেই জানি, আবার যারা জানি না তাদের জন্য আমরা বিস্তারিত প্রত্যেকটা পয়েন্ট এ টু জেড আলোচনা করে করেই ইনশাল্লাহ পেট বেঁচে আমরা আমাদের ক্লাসগুলো শেষ করব। এরপরে আসুন, আমাদের এখানে প্রথম যে ভাঁজটা রয়েছে, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, হাবাচক সাধারণ অতীতকালীন কর্তৃবাচ্য। তো এখানে যে ফেল দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ বলে। এই বাবগুলো মানে সরি বাহাসগুলো আমরা আলোচনার বোঝানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পলিসিটা অবলম্বন করে থাকি, অর্থাৎ আমরা এই বাহাসের নামটা যদি আমরা জানি তাহলে আমরা সংজ্ঞাটা জানবো, সংজ্ঞা আলাদাভাবে মুখস্থ করতে হবে না। কারণ এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা কিন্তু বাহাসের নামের মধ্যেই লুকিয়ে আছে। আবার এই যত ধরনের আপনি সরফের যত বাহাস আছে, প্রত্যেকটা বাহাসের মধ্যেই তার পরিচয়, তার সংজ্ঞা লুকিয়ে আছে। এই জিনিসটা কিন্তু আমরা এখানে ধরিয়ে দেওয়ার একটু চেষ্টা করি। পাশাপাশি দেখতে পাচ্ছেন কিছু জায়গায় কালার করা আছে। এই কালার কোডের জিনিসগুলো দ্বারা আমরা যেটা একটু বোঝানোর চেষ্টা করি যে এগুলার পরিবর্তনেই মূলত বাহাসের মানে মূল প্রক্রিয়াটা পরিবর্তন হয়। তো এখানে দেখেন ইসবাত, ইসবাত শব্দটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো কিছু করা বা হওয়া বোঝাবে, অর্থাৎ হাবাচক। যদি আমি এখানে ইসবাত না দিয়ে নাফি দিতাম তখন হতো এটা নাবাচক, কোনো কিছু না করা বা না হওয়া বোঝাবে। 2 নম্বর ফেল, ফেল মানে হচ্ছে কোনো কাজ যেটা করা বা হওয়া বোঝায়, বা মানে কোনো কাজ প্রক্রিয়া ক্রিয়া। মাদি মানে অতীতকাল, দেখেন এখানে অতীতকাল আছে। মুতলাক সাধারণ, দেখেন এখানে সাধারণ আছে। মারুফ মানে এমন ফেল যার ফাইল জানা আছে, এই যে এখানে সংখ্যাটা আছে। তো আমি যদি আপনাকে বলি যে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, পুরো যে শব্দগুলোর অর্থটা এটাকে একসাথে আপনি করেন। প্রথমে হাবাচক করা বা হওয়া বোঝাবে, 2 নম্বর ক্রিয়া, 3 নম্বর অতীতকাল, 4 নম্বর সাধারণ, 5 নম্বর যার ফাইল জানা আছে। তাহলে দেখেন সংখ্যাটা কিন্তু এখানে সরাসরি আমরা এখানে বলতে পারছি, দেখতে পাচ্ছি যে ফেলে মাদি মুতলাক এমন একটি সরি ফেলে মাদি মুতলাক মারুফ এমন একটি মানে ফেল বা এমন একটি বাহাস যেখানে কোনো কাজ করা বা হওয়া বোঝাবে ইসবাত, সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝাবে এবং তার ফাইল জানা থাকবে মানে মারুফ। এই বিষয়গুলো আমরা একটু চেষ্টা করব ক্লাসে একটু বিস্তারিত আলোচনা করে যেন আমরা ধরিয়ে দিতে পারি, এবং আপনাদের জন্য বুঝতে সহজ হয়। এবং বাহাসের নামটা শুধু মুখস্থ করবেন, আলাদাভাবে সংজ্ঞা যেন মুখস্থ করতে না হয়। জি। তারপর দেখেন যেমন নাসারা সে সাহায্য করলো। আচ্ছা, এরপরে গঠন প্রণালী, গঠন প্রণালী মাদি মুতলাক মারুফ সাধারণ মাজদার থেকে গঠিত হয়। 3 অক্ষর বিশিষ্ট ফেল এর ফা কালিমায় পেশ, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ, লাম কালিমায় জবর। এখন হয়তো বা আপনাদের একটা বিষয় আসতে পারে যে এই ফা কালিমাটা কি, আইন কালিমাটা কি। হ্যাঁ, হ্যাঁ, হয়তো বা অনেকে বলতে পারেন যে আমরা তো কালিমায় তো ইবার নাম শুনছি, কালিমায় শাহাদাতের নাম শুনছি, হ্যাঁ, তারপরে ইমান এ তামজিদ, হ্যাঁ, এগুলোর নাম শুনেছি, কিন্তু ফা কালিমার তো নাম শুনি নাই, তাই না? তো এরকমটা যদি মনে হয়, আপনারা যারা সরফ সম্পর্কে ধারণা নাই তাদের জন্য কিন্তু আমাদের এরকম কিছু নোট দেওয়া আছে। হ্যাঁ, যে এই যে নোট সরফি কালিমা, সরফি কালিমা বলতে আমরা কি বোঝাচ্ছি? ফাআলা, এটি সরফের সকল সিগার ফাউন্ডেশন। হ্যাঁ, আমরা এখানে এই বাহাসটা, এই বিষয়টা আলোচনা করার পর থেকেই ক্লাসে মূলত আমরা মাদ্দা শেখানোর চেষ্টা করি এবং মূল জায়গায় চলে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যে ফালা এটি হরফের সকল সিগার ফাউন্ডেশন, তাই এই 3টি হরফের স্থান পরিবর্তনে, স্থানে শব্দের পরিবর্তনে অন্য কোনো হরফ আসলে মৌলিক সামঞ্জস্য বোঝানোর জন্য অন্যান্য হরফসমূহকে এদের নামে নামকরণ করা হয়। আহ, একটু বুঝতে কষ্ট হবে, আমি একটু উদাহরণটা দিয়ে বললে সহজ হবে। যেমন নাসারা একটা শব্দ, আমরা কিন্তু মূল সিগাটা পড়েছিলাম যে ফাআলা, তাই না? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের মূল শব্দ। হ্যাঁ, যে ফাআলা, এখন এই ফাআলা আমরা এখান থেকে আনলাম নাসারা। এখন এই যে বিষয়টা, এই নুনকে ফা কালিমা বলা হবে কেন? কারণ এই যে ফা প্রথমে আসছে, এই ফা এর জায়গায় নুন আসছে। সোয়াদকে আইন কালিমা বলা হবে কেন? কারণ এই যে সোয়াদ আইন মাঝখানে, আইনের জায়গায় ঠিক সোয়াদটা আসছে। আবার লামকে লাম কালিমা বলা হবে কারণ, সরি, র কে লাম কালিমা বলা হবে। জি, র কে লাম কালিমা বলা হবে কেন? কারণ এই যে লামের জায়গায় র আসছে। ঠিক আছে, এরকম এখন আমি যদি বলি যে আপনাকে ইয়াফা আলু, সরি ইয়াফা আলু না, আমি যদি আপনাকে বলি ইয়াং সুরু, এখানে ফা কালিমা কোনটা, আইন কালিমা কোনটা, লাম কালিমা কোনটা? তখন আপনার হয়তো বা বুঝতে একটু ঝামেলা হতে পারে যে না, এখানে আইন কালিমা ফা কালিমা কোনটা, এখানে আমরা কিভাবে বুঝবো ইয়া ফা কালিমা হবে।
না, ইয়া ফা কালিমা হবে, এটা হয়তো বা ডাউট হতে পারে, কিন্তু যখন আপনি মুদারের মানে পরিচয়টা আপনি জানবেন, গঠন প্রণালীটা আপনি জানবেন, তখন কিন্তু আপনার এটা মনে হবে না। বরং আমরা মুদারের গঠন প্রণালীটা শেখানোর সময় আমরা এটা আপনাকে ধরিয়ে দিব যে কিভাবে আপনি বা মাদ্দাটা বের করবেন, মাদ্দা বের করার প্রক্রিয়াটা কি, টোটাল আলোচনাটা তখন আমরা করে দিব। জাবেদুর রহমান ভাই, আঁকাআঁকি করবেন না প্লিজ। তো ইয়া ফালু, এই যে ফার জায়গায় নুন আসছে, আইনের জায়গায় সদ আসছে, লামের জায়গায় র আসছে। তো এখানে ফা কালিমা হচ্ছে নুন, আইন কালিমা হচ্ছে সদ, হ্যাঁ, লাম কালিমা হচ্ছে র। এই প্রক্রিয়াটা আমরা আপনাদেরকে ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। শুধু এই মাদে মুদারের সুলাসি থেকেই না, বরং অন্যান্য। জাবেদুর রহমান ভাই, জি। তো জি, আচ্ছা, তো আমরা যেটা এখানে চেষ্টা করব এই বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য, এবং পরবর্তী যখন বাবগুলা যখন ভিন্ন হবে, যেমন মনে করেন ইফতিয়াল আসবে, ইফআল আসবে, ইত্তাকা একটা বাহাস, মুত্তাকি একটা সিগা, ঠিক তদ্রুপ যেমন মনে করেন মুত্তাকি, মুত্তাকি এই সিগার মধ্যে আপনার আপনি ইয়া কিভাবে বের করবেন, মাদ্দা কিভাবে বের করবেন, এটার একটা প্রক্রিয়া শেখানোর জন্য আমরা প্রথমে এটার মাকে, মানে আমরা একটা মা শব্দ ইউজ করি, এখানে ইউজ করছি যে এটার মূল সিগাটা কি। হ্যাঁ, তখন আমরা এটার মূল সিগাটা বের করার জন্য আমরা যাব এটা মুফতাইল। হ্যাঁ, মুফতাইল। হুম, ইফতিয়াল বাবের মুফতাইল হয় এখান থেকে। তো এই মুফতাইলের মধ্যে তাটা হচ্ছে বাবের আলামত, মিমটাও হচ্ছে ফাইলের আলামত। হ্যাঁ, আর মাঝখানে ফার জায়গায় কি, আইনের জায়গায় কে, তা ইয়ার জায়গায় কে, লামের জায়গায় কে আসছে, এটা আমরা বের করার চেষ্টা করব। এগুলা বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করে ইনশাল্লাহ আমাদের কোর্সে আলোচনা করা হবে, যাতে করে আপনি মাদ্দা সহজে বের করতে পারেন। জি। জাভেদুর রহমান ভাই, আমাদের আপনার আঁকা আঁকিতে আমাদের কিছুটা প্রবলেম হচ্ছে, প্লিজ। জি, তারপরে ফেলে মাদির যে সিগাগুলো, এই যে ফেলে মাদিরটা গঠন প্রক্রিয়াটা আমরা এখানে দেখলাম যে ফা কালিমায় জব, তিন অক্ষর বিশিষ্ট ফেলের ফা কালিমায় জবর বা ফাথা বলতে পারি আমরা, ফা কালিমায় ফাথা, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ, লাম কালিমায় জবর। তো এখানে আহ, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা, এই তাসরিফটা তো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। প্রত্যেকটা সিগা আমরা এখানে মুখস্থ করাবো, এবং প্রত্যেকটা সিগার লু আসলে কি হবে, হ্যাঁ, লাতা আসলে কি হবে, না আসলে কি হবে, তা আসলে কি হবে, তুমা আসলে কি হবে, কোন সিগা হবে, এগুলো ধরে ধরে ইনশাল্লাহ যাদের একেবারেই বেসিক দুর্বল তাদেরকেও সেভাবে আমরা ইনশাল্লাহ শিখাবো। পাশাপাশি এই সিগার নামগুলো শেখানো হবে। এই সিগার নামগুলো শেখার পরে আপনারা যে জিনিসটা দেখবেন, একটা সিগার নাম যদি আমি বলতে পারি তাহলে কিন্তু অর্থ আমি ইজিলি বলতে পারবো। আমাদের এখানে আলোচনার প্রক্রিয়াটা হলো যে ফাআলা, এটা ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা। আপনি যদি ওই ওয়াহিদে মুজাক্কার গায়েব শব্দটা বলতে পারেন, তার মানে আপনি অর্থও পারেন। কেন অর্থ পারবেন এটা আমরা একটু আলোচনা করব। ওয়াহিদ মানে একজন, একক। মুজাক্কার মানে পুরুষ। গায়েব মানে অনুপস্থিত। তো গায়েব যখনই আসবে তখন কিন্তু অর্থ হবে সে, তারা, সে তারা। তো ফাআলা সে একজন পুরুষ। দেখেন, গায়েব শব্দকে যখন আমি কাউকে সম্বোধন করে কিছু বলতে চাই, বা গায়েবকে যখন আমি উল্লেখ করে কিছু বলতে চাই, তখন আমি তো তুমি করে বলতে পারবো না, অথবা আমি করে বলতে পারবো না। একজন হলে সে করে বলতে হবে, এই জন্য আমরা সে করে উল্লেখ করেছি এখানে, যে সে। তারপরে ওয়াহিদ একজন, মুজাক্কার পুরুষ, সে একজন পুরুষ, হ্যাঁ, করলো। তো এখন আমি যদি বলি যে নাসারা শব্দটা এখানে আনি, যে নাসারা, নাসারা ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা, আপনি অর্থটা কিভাবে করবেন? তো আপনি যদি সিগাটা বলতে পারেন তাহলে কিন্তু আপনি অর্থটা বলতে পারবেন যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তার মানে সে একজন পুরুষ, আর নাসর মানে সাহায্য করা, সাহায্য করলো। বাস, আমরা মূলত এই যে ফরম্যাট গুলো আছে এই ফরম্যাট গুলো ইনশাল্লাহ শিখিয়ে দিব সহজে, যাতে করে আপনারা হাজার হাজার ফেইলের অর্থ প্রয়োজন পড়লে আপনি সেভাবে বলে দিতে পারেন। হ্যাঁ, এবার এটা ঠিক এরকম ভাবে মুদারেতে সিগাগুলো ধরিয়ে দেওয়া হবে, আমরের সিগাগুলো ধরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সিগার নামটা পাশাপাশি সাথে সাথে আপনি অর্থটা যেন বলতে পারেন। তো গায়েব যখনই হবে তখনই তার অর্থ হবে সে বা তারা। ঠিক তদ্রুপ পরবর্তী ছয়টা সিগা হাদিরের। তো আপনি যখনই সিগার নাম হাদির বলবেন, সিগাটা আমি আপনাকে বললাম যে ফালতুম কোন সিগা, আপনি বললেন জামা মুজাক্কার হাদির, তো এটার অর্থ কি হবে? তখন আপনি কিন্তু চাইলেই তারা সকল পুরুষ করলো বলতে পারবেন না। কারণ আমাদের এখানে এটা এনশিওর করব সবার আগে যে হাদির আসলেই অর্থটা তুমি বা তোমরা হবে, এখানে সে বা তারা হওয়ার কোনো সুযোগ নেই। এই জিনিসটা আগে আপনার মাথায় ঢুকানোর আমরা চেষ্টা করব, যাদের বেসিক দুর্বল তারা যেন কোনোভাবে এই জিনিসটা মানে মিস্টেকটা না করেন। এবারে ফালতুন না, তোমরা সকল মহিলা করলে, তো জামা মুয়ান্নাস হাদির। তো হাদির আসলেই তোমরা, হাদিরের সিগাটা বলার পরে কোনোভাবেই যেন কারো মুখ দ্বারা তারা অথবা সে কথাটা বের না হয়, এটা আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ।
তো জামা মুয়ান্নাস হাদির, জামা মানে সকল, হ্যাঁ, মুয়ান্নাস মানে মহিলা, সকল মহিলা, আর হাদির মানে তোমরা, বা তোমরা সকল মহিলা, বাস করলে এই জিনিসটা আমরা করবো। এরপর মুতাকাল্লিম আসলে আমি আমরা হবে, ওয়াহিদ হলে আমি, আর জামা হলে আমরা, বাস। তো এখন দুনিয়ার যত সিগাই আসুক না কেন, এই তু যদি আসে, মাদির সিগা যতগুলো আসবে, তু যদি আসে, যদি নাসর তো আমি বলি, তো নাসর তো আর নাসর মানে সাহায্য করা। যেমন আমি একজনকে একটু বলবো, আপনারা যারা ক্লাসে আছেন আলহামদুলিল্লাহ অনেকে শুধু শুনেই যাচ্ছেন, একজন একটু অডিও অন করেন দেখি। মামুনুর রশিদ ভাই, জি ধন্যবাদ। বাকিরা অডিও অফ রাখবেন। মামুনুর রশিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি জি, জি ওস্তাদ। ফাআলতু সিগাটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। তো ওয়াহিদ মানে একজন, মুতাকাল্লিম মানে আমি বা আমরা। তো ওয়াহিদ মুতাকাল্লিম মানে আমি একজন। তো আমি যদি এখানে ফাআলতু আল ফেইলু মানে করা, ওয়াহিদ মুতাকাল্লিম আমি করলাম। তো আর নাসরু একটা মাসদার আমি নিলাম, যেখানে আমি বললাম নাসারতু, তখন অর্থটা কি হবে? আমি সাহায্য করলাম। আমি সাহায্য করলাম। তো আমি যদি ওই নাসারতু শব্দটার যে আপনার সিগাটা ওয়াহিদ মুতাকাল্লিম, এটা বলার পর পরই আমার মাথায় এটা বা আপনার মাথায় এটা কাজ করবে কিনা, যে এটা আমি সাহায্য করলাম, এই অর্থটা হবে, মানে আমি করলাম এটা অর্থটা ইয়াটা হবে, মানে আমি কথাটা মাথায় আপনার কাজ করবে কিনা। করবে করবে অবশ্যই করবে। জি, এই জিনিসটাই মূলত আমরা এনশিওর করব। দেখা যাচ্ছে যাদের বেসিক টুকিটাকি আছে তারা হয়তো বা বলতে পারছেন, অনেকেই কিন্তু এটা বলতে পারবে না বা পারে না। জি জি আমরা তাদের এনশিওর করবো যে মুতাকাল্লিম বলার পরপরই আপনার মাথায় যেন আসে যে এটা এখানে আমি হবে। যদি ওয়াহিদ হয় তখন আমরা হবে, সরি, মানে আমি হবে, আর যদি জামা হয় তখন আমরা হবে। এই জিনিসটা আমরা নিশ্চিত করব। তো শুধুমাত্র মাদির বাহাসেই না, বরং প্রতিটা বাহাসেই বা মুদারের বাহাস হবে, আমরের বাহাস হবে, নাফি জাহাদ বালাম আছে না, নুন তাকিদ আছে, সাকিলা আছে, বা প্রতিটা বাহাসে আমরা এই জিনিসগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করে করে সরফটা শেষ করবো ইনশাল্লাহ। এরপরে এই তাসরিফটি আমাদের কিছু কমান্ড এখানে দেওয়া থাকবে। তাসরিফটি 10টি মাসদার দিয়ে পারস্পরিক জিজ্ঞাসাকরণ অনুশীলন করতে হবে, এটা আমরা ইনশাল্লাহ ক্লাসে এনশিওর করব। পাশাপাশি এরপরে আমাদের এই যে বাহাসের টেবিলটা, এটা আমরা অফলাইন ক্লাসে ইনশাল্লাহ পুরো, সরি, পেইড ক্লাসে আলোচনা করব। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ যে একটা পয়েন্ট, যেটা আমাদের প্রথম বেঁচে ছিল না, তাদের কাছে তো আমার অবশ্যই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নাই। এই যে এই ব্যাচে, দ্বিতীয় ব্যাচের জন্য আমরা সবচেয়ে স্পেশাল যে বিষয়টা এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে মোজাম বা আরবি অভিধান যেগুলো আছে, আরবি অভিধানের আলোকে, বিশেষত করে সফওয়াতুল মাসাদির এর আলোকে আপনারা দেখবেন যে এই সিগার আলোকে, যে সিলার পরিবর্তনের কারণে দেখবেন অনেক ফেলের অর্থ চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কোনোভাবে আরবি ভাষায় আপনার পুরোপুরি দক্ষতা আসবে না। যেমন ফেলের পরিবর্তন, পরবর্তী সিলা, ওটা হরফে জার হতে পারে অথবা দমির হতে পারে, এই পরিবর্তনে বাক্যের অর্থ পুরোপুরি বদলে যেতে পারে। নাহু সরফের সঠিক প্রয়োগ না জানলে অর্থ বিকৃতি হতে পারে। দেখেন, যেমন রগিবা একটা শব্দ বা ফেল, যে আগ্রহী হওয়া বা উদাসীন হওয়া, এটার অর্থ যে পরবর্তী সিলার পরিবর্তন দেখেন, রগিবতু ফিল ইলমি মানে হচ্ছে আমি জ্ঞানের প্রতি আগ্রহী হয়েছি। ঠিক তদ্রূপ পরবর্তীতে দেখেন রগিবতু আনিল ইলমি, আমি জ্ঞান থেকে বিমুখ হয়েছি। আগে বলা হচ্ছে আগ্রহী হয়েছি, পরে বলা হচ্ছে যে আমি বিমুখ হয়েছি। শব্দ কিন্তু একটাই, রগিপ্ত রগিপ্ত, এক জায়গায় হচ্ছে আমি আগ্রহী, আরেক জায়গায় হচ্ছে আমি বিমুখ অনাগ্রহ। তো ফি এবং আন, এই যে এর সিলার পরিবর্তনের কারণে বিপরীত অর্থ প্রকাশ করেছে সম্পূর্ণ। এখন এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র সরফ পড়লেই যে আপনি পেরে যাবেন বা সরফের মধ্যে আছে, বিষয়টা কিন্তু এরকম না। এই বিষয়গুলো কিন্তু আপনার বিভিন্ন আরবি অভিধান, মোজামুল ওসিত হতে পারে, মোজামুল রায়েদ হতে পারে, অথবা সফাতুল মাসাদিরেও কিন্তু টুকিটাকি উল্লেখ আছে মোটামুটি ভাবে, কোন হরফে জারটা আসলে, কোন সিলাটা আসলে কি অর্থ হবে। এই জিনিসগুলোও কিন্তু, এই বিষয়গুলোও কিন্তু আমরা আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি আরবি ভাষায় একজন দক্ষ ব্যক্তি হয়ে উঠতে পারেন ইনশাআল্লাহ। এরপরে দেখুন হাকামা, ফয়সালা করা, পরবর্তী সিলার পরিবর্তন দেখেন, হাকামা লি জাইদিন মানে জায়েদের পক্ষে ফয়সালা করেছে, তিনি ফয়সালা করলেন। তো হাকামা আলা জাইদিন, জায়েদের বিরুদ্ধে ফয়সালা করেছে। এই যে লি এবং আলা এর পার্থক্যের কারণে সম্পূর্ণ অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো প্রথম ব্যাচ আমাদের যেটা গিয়েছিল, এই যে শিলাগত পরিবর্তনের কারণে যে অর্থের পরিবর্তন হতে পারে বা ব্যাপক পরিবর্তন হয়, সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়, এই জিনিসগুলো আমরা তাদের সাথে আলোচনা করতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ আপনাদের দ্বিতীয় ব্যাচ আপনারা যারা আসছেন, এই বিষয়টা আমরা ইনশিওর করার চেষ্টা করব সর্বোচ্চভাবে, যাতে করে আপনারা এই মানে বিষয়টাতেও কোনো ধরনের আপনাদের ঘাটতি না থাকে। আচ্ছা, এরপরে কিসমুন নাহু, নাহু অংশ। ইলমুন নাহু এর পরিচয়, আমরা সরফের আলোচনাটা শেষ করেছি। আমরা নাহুর আলোচনাটা শেষ করে তারপর ইনশাল্লাহ আমরা আরো আপনাদের কাছ থেকে কিছু জিজ্ঞাসা বা জানার থাকলে আমরা সেগুলোতে যাব। আহ, জি,
নাহুটা আমরা ইনশাল্লাহ কিভাবে করার চেষ্টা করব সেই প্রক্রিয়াটা একটু আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। ইলমুন নাহু এর পরিচয়: যে জ্ঞান বা ইলিম অর্জন করলে আরবি বাক্যের গঠন পদ্ধতি এবং শব্দের শেষ বর্ণের পরিবর্তনশীল অবস্থা জানা যায় তাকে ইলমুন নাহু বলে। দেখেন, আমরা ইলমুস সরফে কিন্তু দেখেছিলাম যে আপনার কালিমা বা শব্দের প্রক্রিয়া নিয়ে কিভাবে আলোচনা হয়। আর নাহুর পুরোপুরি আলোচনাটাই হচ্ছে গঠন পদ্ধতি নিয়ে আপনাকে আলোচনা করবে, বাক্যের বাক্যের গঠন পদ্ধতি আপনি কিভাবে করবেন, এবং মানে শব্দের যে শেষের যে অক্ষরটা আছে সেই অক্ষরের মধ্যে জবর হবে কখন, জের হবে কখন, কখন যে পেশ হবে, বা কখন আপনার ওয়াও হবে, কখন আলিফ হবে, হ্যাঁ, কিভাবে আপনি পরিবর্তনগুলো করবেন, হরকত কোনটা কখন হবে, হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু আপনাকে নাহু আপনাকে বলে দিবে। আমরা পরবর্তী উদাহরণে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাব। ইলমুন নাহু এর লক্ষ্য ও উদ্দেশ্য: আরবি ভাষা শুদ্ধ রূপে পড়া ও লেখা ও বলার যোগ্যতা অর্জন করতে পারা। হুম, আরবি ভাষা যেন আমরা শুদ্ধভাবে পড়তে পারি, লিখতে পারি এবং বলতে পারি, সেই যোগ্যতাটা কিন্তু ইলমুন নাহু আমাদেরকে দিবে। আচ্ছা, এরপরে আসুন ইলমুন নাহু এর আলোচ্য বিষয় কালিমা ও কালাম, বা হ্যাঁ, শব্দ এবং বাক্য দুটাই ইলমুন নাহুর আলোচ্য বিষয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আমরা একটু করব, যে ইলমুন নাহুর মধ্যে আলোচনায় আসবে। আমরা একটা উদাহরণ এখানে দিয়েছি। ইলমুন নাহুর মূল ভিত্তি হচ্ছে চারটা: এক নাম্বার হচ্ছে আমেল, দুই নাম্বার হচ্ছে মামুল, তিন নাম্বার হচ্ছে মহল্লে এরাব, চার নাম্বার হচ্ছে এরাব। আমরা এখানে একটা বাক্য লিখেছি নাসারা খালিদুন, নাসারা খালিদুন। এখন এই যে নাসারা শব্দটা নাসারা না হয়ে নুসিরা হতে পারতো বা নাসিরা হতে পারতো, অথবা নাসারু হতে পারতো, কিন্তু নাসারু, নাসিরা, নুসুরা না হয়ে শুধু নাসারা আমরা বললাম, এটাই শুদ্ধ। এই বিষয়গুলো আমাকে কে ইনশিওর করবে? এটা ইনশিওর করবে আমার প্রথম আমেল, যেটা আমরা সরফ থেকে শিখব। হুম, নাসারাকে আমরা নুসিরা বলতে পারি জায়গা ভেদে, কখন নুসিরা বলবো কখন নাসারা বলবো, এটা আমাকে ডান বাম শব্দগুলো বলে দিবে। পাশাপাশি আমি নাসুরা যে বলতে পারবো না বা নাসারু যে বলতে পারবো না, এখানে এই জায়গাটায়, তো এটা আমাকে সরফ বলে দিবে। সরফ বলে দিবে কারণ আহ, এটার বাবের যে প্রক্রিয়া, নাসারা ইয়াংসুরু নামে একটা বাব আছে সরফের মধ্যে। এই বাবের ফেলে মাদির আইন কালিমায় জবর, ফা কালিমায় জবর, লাম কালিমায় জবর। সুতরাং এই শব্দ সহ এই বাব থেকে যত শব্দ আসবে সেই শব্দটা কিন্তু আমাকে, হ্যাঁ, এনশিওর করে দিবে, নিশ্চিত করে দিবে যে আপনি এটাকে নাসুরা বলতে পারবেন না বা নাসিরা বলতে পারবেন না, আপনাকে এটা নাসরাই বলতে হবে। তো এই আলোচনাটা আমরা সরফ থেকে ইনশাল্লাহ ক্লিয়ার করব। হ্যাঁ, এই আমেলটা আমরা, হ্যাঁ, আমেলের বিষয়টা মানে ফেইলের যে বিষয়টা, এটা আমরা সরফ থেকে ক্লিয়ার হব। পাশাপাশি আমেলের বিষয়টা আমরা নাহু থেকে ক্লিয়ার হব, সে কিভাবে আমলটা করবে বা কি আমলটা করবে। এরপর হচ্ছে মামুল। মামুলটা হচ্ছে আপনার যে ইসিমের মধ্যে নাহুটা মানে ফেলটা কাজ করবে বা আমেলটা কাজ করবে, সেই ইসিমটাকে বলা হচ্ছে মামুল। এখন এই যে খালেদ শব্দটা এখানে সে কিন্তু মামুল। হুম, তারপরে মহল্লে আরাব, অর্থাৎ প্রত্যেকটা ইসমে মওরাবের শেষের যে অক্ষরটা আছে, আসমায়ে মুতামাক্কিনার শেষের যে অক্ষরটা আছে, এই অক্ষরটা কিন্তু এখানে মহল্লে আরাব। আর এ আরাব বলতে বোঝানো হচ্ছে শেষের অক্ষরটাতে কি আপনি দুই জবর, দুই জের, দুই পেশ কি দিলেন, ওয়াও দিলেন নাকি আলিফ দিলেন, হ্যাঁ, বা কি হালতের মধ্যে পড়লো বা কি এরাবটা দিলেন, হ্যাঁ, পেশ জবর জের পেশ বা ওয়াও আলিফিয়া, সেটাই হচ্ছে এরাব। এই চারটা বিষয়ই হচ্ছে মূলত আপনার নাহু এর আলোচ্য বিষয় বা মূল ভিত্তি। এই চারটা বিষয় আমরা আম, একেবারেই মামুল প্রথমে, তারপরে মহল্লে এরাব, এরাব, চারটা বিষয় আমরা ডে বাই ডে আলোচনা করে ইনশাল্লাহ আমরা ইলমুন নাহুটা শেষ করব। এবং আপনি যেন এই যে নাসারা খালিদুন, এখানে জবরজের পেশ দেওয়া নাই, তারপরেও আপনি যেন এই বাক্যটা পড়তে পারেন, ইনশাল্লাহ সেই বিষয়টাই আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হব। আরেকটা বিষয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলা শীটের মধ্যে আমরা যেগুলো নিয়ে আসব, ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে কিভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা ইনশাল্লাহ আমরা এবার করব। যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেমন এখানে একটা বাক্য আছে, এই বাক্যটা আমরা কিভাবে এখানে তার এরাবটা, এখানে আলহামদু পেশ হলো, পেশটা কেন হলো, লিল্লাহি এই যে হার মধ্যে জের হলো, কেন জের হলো, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করব, যেমন মুক্তাদার আলোচনা যখন করব বা হরফে জারের পরবর্তী অক্ষরের আলোচনা যখন আমরা করব, হ্যাঁ, তখন কিন্তু আমরা এই ইয়া থেকে নিয়ে আসব,
আপনার এই কোরআন থেকে বা হাদিস থেকে এরাব এবারত বা এরাব নিয়ে আয়াত নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে সাথে সাথে আমাদের কোরআন থেকে প্র্যাকটিসটা হয়ে যায়। তো মূলত আমি টানা আলোচনা করেছি আজকে, মাঝখানে আমি অনেক আলোচনা করি, প্রশ্ন করি, যেহেতু আমাদের ক্লাসটা ফ্রি ক্লাস এবং আমরা খুব দ্রুতই শেষ করব, অনেকের বিভিন্ন ঝামেলা থাকে। তো মাঝখানে মূলত আলোচনা করা অবস্থায় আমাদের ক্লাসটা আপনাদের কাছে এখন অনলাইন অনলাইন একটা ভাব আছে বা মনে হচ্ছে, কিন্তু আমরা যখন আসলে মূলত পেড ব্যাচে ক্লাস করি আমাদের এটা অনলাইন ভাবার কোনো সুযোগ থাকে না, কারণ অলওয়েজ আপনার অডিও অন থাকে এবং সবাই কথা বলার সুযোগ পায়। তো আমরা যখন যেটা পড়াচ্ছি বা পড়ানোর সময় কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হলে সাথে সাথে আমরা সেই প্রশ্নটা নিই এবং সেই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ আপনাদের সাথেও সেটাই হবে যদি আসেন। আর বাকি এখন এই পড়ার শীট আজকে যে ক্লাসটা করলাম এখানে বোঝার মতো কিছু আছে কিনা বা জানার মতো কিছু আছে কিনা জিজ্ঞেস করতে পারেন। আলহামদুলিল্লাহ। আমিনুর ইসলাম। জি। জি, বলছি যে ওই যে এলমে সরফ এবং এলমে নাহু, এই দুটো বিষয় কি নিয়ে আলোচনা করে? এলমে সরফ কি নিয়ে, কি বিষয় নিয়ে আলোচনা করে, আর এলমে নাহু কি বিষয় নিয়ে আলোচনা করে? ইলমুস সরফ কি নিয়ে আলোচনা করে এটা তো আমরা বলেছি আগেই যে রূপান্তরশীল ফেল এবং রূপান্তরশীল ইসিম নিয়ে আলোচনা করে ইলমুস সরফ। আর ইলমুন নাহু হচ্ছে কালিমা, শব্দ শব্দ এবং বাক্য দুটো নিয়ে আলোচনা করে। এলমে নাহু। জি। ওস্তাদ আরো জি, বিষয়। এখানে রূপান্তরশীল ইসিম নিয়ে কিভাবে আলোচনা করে এটা একটু বুঝে দিলে ভালো হয়। সরফের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো আমরা প্রথমে একটু আলোচনা করেছিলাম। আচ্ছা ঠিক আছে। তো রূপান্তরশীল ইসিম। আচ্ছা, সরব কি শুধু শব্দ নিয়েই আলোচনা করে? জি, সরব। আমরা একটু শেষ করি যে রূপান্তরশীল ইসিম যেটা আপনি বললেন যে এই যে আহ, জামিয়াতুন শব্দটা এটা এক বচন। হ্যাঁ, একটি ও, বা মাকতাবুন শব্দটা এক বচন, লাইব্রেরি। বা মাসজিদুন শব্দটা এক বচন, মসজিদ। তো সেজদা দেওয়ার একটি স্থান। তো আমরা যদি এটাকে বলি যে হ্যাঁ, সেজদা দেওয়ার দুটি স্থান, তখন আমরা কিভাবে বলবো এটাকে? ঠিক আছে, ঠিক আছে, তখন এখন আমাদেরকে বুঝছি। মাসজিদানে বলতে হবে, মাক্তাবানে বলতে হবে। সেজদা দেওয়ার অনেকগুলো জায়গা, অনেকগুলো স্থান, তখন আমাদেরকে মাসাজিদ বলতে হবে। ওই মাসাজিদটা আমি কিভাবে গঠন করব এটা কিন্তু আমাকে সরফ বলে দিবে। এটাই বলা হচ্ছে রূপান্তরশীল ইসিম। জি, তারপরে কে যেন কি বলছিলেন ভাই? আমি বলছিলাম যে ইলমুস সরব কি শুধুই শব্দ নিয়ে আলোচনা করে, আর নাহু শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করে, জি এইটা জি কি? জি জি জি। ইলমুস সরফ শুধু শব্দ নিয়ে আলোচনা করে, সেটা ফেল হবে, রূপান্তরশীল ফেল এবং রূপান্তরশীল ইসিম যেটা একক। আর নাহু যেটা শব্দ এবং বাক্য দুটো নিয়ে আলোচনা করে। জি। আর একটা কথা হচ্ছে যে সিগাকে যদি আমাকে যদি কোশ্চেন করা হয়েছে সিগা জিনিসটা কি, সংজ্ঞাকারে আমি কি বলতে পারি যে সিগাটা কি আসলে? হ্যাঁ, সিগা যদি জিজ্ঞেস করা হয় যে আপনাকে, এই যে যেমন বাহ্যিক আমি অর্থ এখানে মানে কি বলবো, সংজ্ঞাকারে কি বলবো? জি জি। তো যদি আপনাকে বলা হয় যে ফেলের সিগাটা কি, যেমন ফাআলা নাসারা এটা কোন সিগা, তখন অবশ্যই আপনাকে বলতে হবে এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। এটা হচ্ছে সিগা বলবেন। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করে বসে যে সিগাটা কি, সিগা বলতে কি বোঝায়, জি। তাই না? তো এটা জিজ্ঞেস করে বসে, তখন আপনি এটা বলতে, নর্মালি তো এটার সংজ্ঞা আমরা এভাবে পড়ি না, কিন্তু জিজ্ঞেস করে বসলে আপনি এভাবে বলতে পারেন যে এটা হচ্ছে একটা আরবি যে ক্রিয়াগুলো আছে, ভার্বগুলো আছে, এগুলোকে আপনার আইডেন্টিফাই করার একটা প্রক্রিয়া বা আপনার চিহ্নিত করার একটা প্রক্রিয়া, যার মাধ্যমে একটা ফেলকে আমরা চিহ্নিত করতে পারি। এটা কি মুজাক্কারের হবে, নাকি মুয়ান্নাসের হবে, এটা কি ওয়াহিদ হবে, নাকি তাসনিয়া হবে, নাকি জমা হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে হচ্ছে সিগা। ঠিক আছে। আর একটা কোশ্চেন, তাহলে সিলেটটা একটু just বুঝিয়ে দিবেন, তাহলে আমার কোশ্চেন শেষ। সিলেটটা যে বললেন সিলা, সিলা হচ্ছে আমরা এখানে উল্লেখ করেছি সুন্দরভাবে বুঝিয়ে দিবেন, একবার ক্লিয়ার কনসেপ্ট দিবেন একটা। যে এই যে দেখেন আমরা আহ, এখানে উল্লেখ করেছি যে হরফে জার, শব্দের শেষে ফেইলের পরে অনেক সময় হরফে জার যে হয় বা দমির এই যে হয়, এগুলার আপনার এগুলাকে বলা হয় সিলা। এগুলাকে বলা হয় সিলা। যে এই হরফে জার বা দমির এই যে বিষয়গুলা পরিবর্তনের কারণে ফেইলের অর্থ যে পরিবর্তন হয়, হ্যাঁ, এই আহ, এবং যার কারণে পরিবর্তন হয়, ওই পরিবর্তনে যার কারণে হয় সেই কারণটাই হচ্ছে সিলা। ঠিক আছে। যেমন এখানে ফি, এটা হচ্ছে রাগিব তু ফেলের সিলা। আন, এটা হচ্ছে রাগিব তু ফেলের সিলা। এবং হাকামা লি, এখানে লিটা হচ্ছে হাকামা ফেলের সিলা। হাকামা আলা, এখানে আলাটা হচ্ছে হাকামা ফেলের সিগা। কথাটা কি বুঝতে আচ্ছা পেরেছেন? ওস্তাদ, যদি বাংলায় আমি বুঝতে চাই তাহলে সিলেটের বাংলা শাব্দিক অর্থ কি হবে? বাংলা শাব্দিক অর্থ আপনি কি বলবেন? বাংলা শাব্দিক অর্থ তো আমরা এভাবে আর কি বলবো?
সিলা বলতে আপনি এটা বলতে পারেন যে ফেইলের অর্থকে নিয়ন্ত্রণ করে যে বিষয়টা সেটাই সিলা, এভাবে বলতে পারেন। আপনার পরিচয় যদি জিজ্ঞেস করেন আপনাকে আমাকে, তাহলে আমি এভাবে বলতে পারি যে ফেইলের অর্থকে নিয়ন্ত্রণ করে বা ফেইলের অর্থকে ফেইলের অর্থের বিভিন্ন পরিবর্তন ঘটায় যে বিষয়টার মাধ্যমে, এটাও একটা সিলার সংজ্ঞা হতে পারে, বলতে পারেন। জি, বুঝতে পেরেছেন? যে আমার ভাই আমার সিলা। আমার হ্যালো। আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। জি, মানে আমরা তো আজকে দেখা যাচ্ছে প্রথম ক্লাস, তা এখন হচ্ছে যে, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আসলে মনের ভিতর জাগ্রত হয়, সেটা হচ্ছে যে আসলে এলমে সরফ এবং এলমে নাহু যে আমরা শিখতেছি, এটার উৎপত্তি কোথা থেকে, কিভাবে আবিষ্কার হলো, কিংবা এর প্রণেতা কে, এটা কখন থেকে শুরু এগুলা হয়েছে? নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ, এগুলো নিয়ে আমাদের পেট বেঁচে যখন মানে ক্লাস করব তখন আমরা আলোচনা করব। ও তবে আচ্ছা। যেহেতু ইলমুন নাহু যখন আমরা কোথা থেকে পেলাম, এগুলো কিন্তু খুব ডিপলি আলোচনা আসলে খুব বেশি একটা প্রয়োজনীয়তাও ততটা নাই, বরং আমরা ইলমু সরফটা যেন আমরা পারি, ইলমুন নাহুটা যেন আমরা পারি, এটা হচ্ছে আমাদের কোর্সের মূল উদ্দেশ্য। কে আবিষ্কার জি জি করলো, কখন আবিষ্কার হলো, এগুলো জাস্ট আমরা হয়তো বা জানার জন্য সর্বোচ্চ দুই একটা কুইজ প্রশ্নের মতো করে দুই জি একটা কথা জি জি বলে জি, দিতে পারি, ওই জাস্ট। দু একটা। জি জি জি, এটা আমরা বলে দিতে পারি। জি ওস্তাদ জি, আমি কি একটা প্রশ্ন করতে পারি যে জি জি। ভাইভাতে আপনার কোন কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, আসলে ওইটা আমার আসলে জানা নাই তো। এটা আমি আপনি মানে আমার হ্যাঁ হ্যাঁ, আপনি কোন কোন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এই প্রভাষক ভাইভাতে? আমাকে আচ্ছা, এটা তো আসলে এখন কোর্সের রিলেটেড না, আমি একেবারে শর্টলি একটু বলে ফেলি। আমাকে প্রভাষকের ভাই ভাই জিজ্ঞেস করা হয়েছিল হচ্ছে রিটেন প্রশ্ন, পাশাপাশি নামের তারকিব, এবং রিটেন প্রশ্নে একটা অংশ ছিল এটার তারকিব জিজ্ঞেস করা হয়েছিল আর কি, এই। এবং যিনি ভাইবা পড়েছিলেন তিনি পরবর্তীতে যে বলছিলেন আপনি কওমিতে পড়েছেন কিনা, তো আমি বললাম জি আমি কওমি থেকে দাওরা শেষ করেছি। বললো, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসেন, এই হচ্ছে ও মূল বিষয়। আচ্ছা। জি। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা আমাদের আজকের ক্লাস থেকে? ক্লাসের থেকে কোনো পড়া থেকে কোনো প্রশ্ন আছে কিনা, নাকি সব পড়া বুঝেছেন আপনারা? যদি বলেন যে সব পড়া আমরা বুঝেছি, তাহলে কিন্তু আমি আপনাদের কিছু প্রশ্ন করব, একটু তাড়াতাড়ি বলতে হবে। আমার একটা এই যে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে আপনার এই সিগা থেকে যেমন জামা মুজাক্কার হাজের, এই যে এই বাংলা অর্থটা কিভাবে উঠাতে, মানে কোন দিকটা আগে উঠাতে হবে? জি, ধন্যবাদ। আমরা শেয়ার স্ক্রিনটা অফ করেছি, জি, আবার আসছি। অনেক সময় দেখা যাচ্ছে যে একটু যেমন ভুলই মনে হয়ে করেন থাকে। এই যে জামা মুজাক্কার হাদির, আপনি এই অর্থটা কিভাবে তুলবেন? আপনাকে যখন জি, আমি জি, বললাম যে ফালতুম কুনসিগা, তখন আপনি বললেন যে জামা মুজাক্কার হাদির। তো এই নামের মধ্যেই অর্থটা লুকায়িত আছে, সিগার অর্থটা, এটা আমরা বলেছি এবং এটা আমরা ধরিয়ে দিব ক্লাসে। তো জামা মানে কি? এক কথায় জামাও মানে হচ্ছে বহু বচন, যেখানে সকলকে বোঝাবে, মানে সকল। আর মুজাক্কার মানে হচ্ছে পুরুষ। আর হাদির মানে হচ্ছে তুমি বা তোমরা। যদি হাদির এটা ওয়াহিদ হয় তখন তুমি অর্থ হবে, যদি তাসনিয়া হয় বা জামা হয় তখন তোমরা অর্থ হবে। তাহলে তোমরা সকল পুরুষ। এখন কথা, আপনি যদি বলেন যে ভাই কখন জামার অর্থটা করব, কখন তোমরার অর্থটা করব, তাহলে আমি সকল পুরুষ তোমরা, মানে নর্মালি যদি আপনি বলেন যে এখানে সকল তারপরে তোমরা তারপরে পুরুষ, এই অর্থটা উঠানোর জন্য কোনো রুলস আছে কিনা, যে না ভাই এটার জন্য আসলে কোনো রুলস নাই, যে আপনি আরবির পরের শব্দটা আগে উঠাবেন অর্থ, বাংলা অর্থ, বা আগের শব্দটা পরে উঠাবেন, এরকম কোনো রুলস নাই, বরং এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কমন সেন্স। কমন সেন্স কেন বললাম? আপনি যখন আপনি ইয়া করবেন, মানে আরবি শব্দের অর্থ জানবেন, পাঁচটা শব্দ আছে একটা বাক্যের মধ্যে, পাঁচটা শব্দের অর্থ আপনি পারেন, তখন এই পাঁচটা শব্দের বাংলা অর্থটা আপনি কিভাবে সাজিয়ে বলবেন, এটা যদি আপনার তৈরি করার মতো মানে যোগ্যতা না থাকে, তাহলে তার মানে বুঝতে হবে আপনার বাংলা ভাষায় সমস্যা আছে, আপনি বাংলা ভাষা পারেন না। আর আপনাকে এই মানে মানে বাংলা ভাষায় বলে দিবে, বা আপনার সেন্স আপনাকে বলে দিবে কোন শব্দটা আগে যাবে কোন শব্দটা পরে যাবে। এই যেমন আমি মোবাইল, মানে আমি একটা কথা আপনাকে বললাম মোবাইল করা, আহ, বা নিষেধ, তোমার, এই যে চারটা শব্দ আছে, এই চারটা বা জন্য, এই চারটা পাঁচটা শব্দ আছে, পাঁচটা শব্দকে আপনি কিভাবে গুছিয়ে বলবেন? তো এই গুছিয়ে বলার জন্য তো আসলে কোনো রুলস হয় না, কোনো নিয়ম হয় না। এটা হচ্ছে আপনি ছোট কাল থেকে যে আপনি বড় হয়েছেন, আপনি যেটা মাতৃভাষা শিখে শিখে বড় হয়েছেন, এই চার পাঁচটা শব্দকে কিভাবে গুছিয়ে বললে সুন্দর শোনাবে, এইটা কিন্তু আপনার মধ্যে, এই দক্ষতাটা কিন্তু আপনার থাকতে হবে। তখনই কিন্তু আপনি অনুবাদ করতে পারবেন, তাহলে না হলে তো আপনি অনুবাদ করতে পারবেন না। এখন এই জায়গাটায় যদি কারো গ্যাপ থাকে, আমরা চেষ্টা করব আলোচনা করার, ক্লাসে মাঝে মধ্যে বুঝিয়ে দেওয়ার, আহ, মানে মোটামুটি যতটুকু না হলে নয় ততটুকু ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো কথাটা কি বুঝতে পেরেছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জি।
আচ্ছা, এরপরে পড়া থেকে কার কোনো প্রশ্ন আছে কিনা? জি, ধন্যবাদ। যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা একটু করব, যে আমরা এই যে উদাহরণটা আমরা এখানে দিয়েছি, যে নাসারা খালিদুন, নাসারা খালিদুন, এখানে চারটা বিষয় আছে। একটা হচ্ছে আমেল, আরেকটা হচ্ছে মামুল, আরেকটা হচ্ছে মাহাল্লে এরাব, আরেকটা হচ্ছে এরাব। তো এখানে আমরা মামুল কোনটাকে বললাম বলেন তো দেখি, যে কেউ বলেন, সমস্যা নাই। এটা হচ্ছে খালেদ। খালেদকে আমরা মামুল বললাম, কেন খালেদকে আমরা মামুল বলবো? যেহেতু নাসারা ফিলটা তাই খালেদের উপর আমল করছে এই জন্য। খালেদের উপর আমল করেছে, এই জন্য আমরা খালেদকে মামুল বলবো। এখানে মহল্লে আরব কোনটা? মহল্লের হচ্ছে দাল। দাল। দাল কেন? দালটা মহল্লে আরব? কারণ এটা শেষ হরফ, কারণ এসএম এর এটা শেষ হরফ। ইসমে মোরাবের শেষ হরফ, ইসমে শেষ হরফ, হ্যাঁ, মোরাবের শেষ শেষ হরফ। হরফ। জি, বা যেখানে এরাব হয়, ফিট হয়, সেটাকে আমরা মহল্লে এরাব বলি, এরাবের জায়গা। আর এরাব হচ্ছে আরব এখানে হচ্ছে এখানে আপনার পেশ, দুই দুই দুইটা, পেশ তানভিন। দুই পেশ। এরাব এই দুইটা পেশই হয়, অন্য কিছু তো হতে পারে, তাই না? জি। হ্যাঁ, এক কি কি জবর এক হতে পারে, জের, এটা কি আমাদের জানা আছে? এক জবর এক জের এক হ্যাঁ, পেশ। এখানে হালতে রফইতে হয় এখানে পাঁচটি আচ্ছা, এক দ্বারা। জবর এক এবং জের এক পেশ কে জন্য বললেন? ওটাও হতে পারে না হুম উস্তাদ? হুম, হতে পারে, এক জবর এক জের এক পেশ হতে পারে, দুই জবর দুই জের হালতে দুই পেশ রফই হতে পারে। হয় আচ্ছা ভাই শরীফ আচ্ছা ভাই, কি মাত্রাব জার। তো দুই জবর দুই জের দুই পেশ হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে, তাই না? বিভিন্ন কিছু হ্যাঁ, হতে পারে। হরফে ইল্লত হতে পারে। হরফ ইল্লাত হতে পারে, আলিফ ওয়াও ইয়া, যেগুলো মানে হরফ এরাবে হরফ বেটা, যেটাকে আমরা হ্যাঁ। বুঝি সেটা। আচ্ছা, এরপরে আপনারা তো বুঝেছেন আলহামদুলিল্লাহ। আহ, আমাদের সরফের যে অংশটা আমরা যেটা আলোচনা করেছি, এখানে কালিমা বলতে আমরা বুঝিয়েছি যে ফা কালিমা বলতে আসলে আমরা কেন, কি বুঝি বলেন তো দেখি, যে কোনো একজন বলেন, ফা কালিমা বলতে আমরা কি বুঝি? যে ইয়াটা হরফের অবস্থাটা ওটাই ফাঁকা। বুঝিয়ে বলেন ভাই। এখানে ফা কালিমা হচ্ছে আপনার শরীফ ওই ভাই, মূল শরীফ ভাই, হরফের শরীফ ভাই, প্রথম কালিমা। শুধু আপনি এক দুইজন বললে হবে না, বাকিরা কথা বলছেন না কেউ, বাকিরা কথা বলতে হবে, সবাইকে কথা বলতে হবে ভাই, ক্লাস যখন করেছি। ফা কালিমা মানে মূল তিন অক্ষর, মূল তিন অক্ষরের প্রথম অক্ষর হচ্ছে একটা ফা কালিমা। আচ্ছা, ফা কালিমা মানে হচ্ছে মূল তিন অক্ষর, একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেন। যেমন ফাআলা, ফাআলা, মূল তিন অক্ষর যে কোনো অক্ষর হতে পারে, যেমন ফাআলা ফাআলা, এর ফা, জরাবা, এরকম। দরাবায়ের দদ। তিন ফা অক্ষর কলে বিশিষ্ট, ফা তিন অক্ষর কলেমা বিশিষ্ট মানে হলে প্রথমটাকে ফা কালেমা বলবো, তিন অক্ষর, সেকেন্ডটাকে যেমন জরাবা, জরাবা, যেমন এর দদ। দোয়াদ হচ্ছে ফা কলেমা, জি র জি। হচ্ছে আইন কলেমা, বা হচ্ছে লাম কলেমা। কেন বাকি আমরা লাম কালিমা বলবো? কারণ এটা তিন অক্ষর বিশিষ্ট, লাস্টে লাস্টে বা বা আছে তাই। তিন অক্ষর বিশিষ্ট, ফাআলা এর লামের জায়গায় আসছে বলেই সে লাম কালিমা, তাই না? জি। জি, জি জি জি। ধন্যবাদ। তো এখানে মূল বিষয়টা হচ্ছে দুনিয়ার যত ফেল আছে সকল ফেলের মূল মা হচ্ছে ফাআলা, ফা, ফা আইন লাম। ঠিক আছে, দুনিয়ার সকল ফেলকেই যদি আমরা ফা আইন লামে কনভার্ট করতে পারি, তখনই আমরা কেবল মাদ্দা বের করতে পারবো। মাদ্দা বের করাটা আমাদের জন্য সহজ। আর ফা আইন লামের মধ্যে যেন প্রত্যেকটা ফেলকে আমরা কনভার্ট করতে পারি, এই জিনিসটা আমাদেরকে শিখাবে হচ্ছে সরফ বা বিভিন্ন বিষয়গুলো শিখাবে। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে মুস্তাংসিরুন, মুস্তাংসিরুন, এখানে মূল বর্ণ কে? একটা শব্দ আমি আপনাকে বললাম, বা মুকরিমুন, মুকরিমুন, এখানে মূল বর্ণ কে? আফরামিম। কাফ রা মিম। এটা আমাকে, এটা আমি কিভাবে বলবো? আফরমেম। এটা বাবের মাধ্যমে চেনা এটা যাবে মাদ্দা ভাই, থেকে, মাদ্দা থেকে। মাদ্দা থেকে বাবের মাধ্যমেও। আগে তো আমি মাত্রা যদি বের বলি যে করতেছে মাত্রা। মুকরিমুনের মূল শব্দটা কি হবে, তখন আমাকে বলতে পারি আমরা মুফআইলুন। কোন শব্দটা হবে? মুফআইলুন। এখন ফার জায়গায় এটা কাফ মাদ্দা। আসছে, আইনের জায়গায় র আসছে, মিমের জায়গায় লাম আসছে, লামের জায়গায় মিম আসছে। এই জন্য এই ফার জায়গায় যেহেতু কাফ আসছে ফা কালিমা, রর জায়গায় যেহেতু, আইনের জায়গায় যেহেতু র আসছে এই জন্য এটা আইন কালিমা, আর লামের জায়গায় যেহেতু মিম আসছে এই জন্য মিমটা লাম কালিমা। ওই মুফআইলুন শব্দটা আপনি কিভাবে বের করবেন, এটাই মূলত আমরা সরফে ধরিয়ে ধরিয়ে ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করব। এবং এই বাবগুলা যখন আপনি পড়বেন তখন আপনি এই আলামতগুলো ইনশাল্লাহ ধরতে পারবেন। আচ্ছা, জি জি। তারপরে ইনশাল্লাহ আমাদের আলোচনা মোটামুটি শেষ। কোর্স সম্পর্কে আসলে কারো কোনো কিছু জানার আছে কিনা, বা অন্য কিছু জানার আছে কিনা বলবেন। ওস্তাদ, ভাই তাহলে আমাদের কবে ক্লাস থেকে কি ক্লাস শুরু হবে, ভাবে? কবে থেকে? জি, হ্যাঁ, আমাদের ক্লাস আজকে হচ্ছে আপনার শনিবার, আগামীকালকে রবিবার, আশা করি সোমবার থেকে আমাদের রোজা শুরু হবে। আশা করি না, মোটামুটি সোমবার থেকে রোজা শুরু হবে। তো রবিবার দিবাগত রাতে তো আমাদের তারাবি পড়তে হবে।
তো আমাদের ক্লাস টাইম টাইম আউট অফ রমজান তো আমাদের 9টায় আমরা একটা রবিবার টাইম দিয়ে, দিবাগত না কালকে? শনিবার দিবাগত রাতে সরি সরি, তারাবি হবে তো? শনিবার দিবাগত রাতে কালকে তারাবি তারাবি, হবে। কালকে। শনিবার দিবাগত রাতে তারাবি হবে, রবিবার আমরা ফার্স্ট রোজা রাখবো। তো রমজান মাসের জন্য টাইমটা আমরা, রবিবার দিন আমাদের প্রথম ক্লাস হবে, এটা ফাইনাল। আর আচ্ছা কখন আমরা ক্লাসটা নিব রমজান মাসে, এটা মূলত পেইড ব্যাচে যারা আসছেন কয়েকজন ভর্তি হয়েছেন, বাকি আরো যারা ভর্তি হবেন সবার সাথে আলোচনা করে কোন টাইমটাতে ক্লাসটা নিলে ভালো হয়, এমন একটা টাইম আমরা চিন্তা ভাবনা করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তারাবি তো তারাবি আছে, পড়াই, জি জি। তারাবি তো পড়াইতে হবে, এটা একটু মাথায় রাখবেন। জি জি, যারা তারাবি পড়াবে তাদের জন্য কোনো সমস্যা না হয় সর্বোচ্চ চেষ্টাটা আমরা এখানে করব। হ্যাঁ, এখানে তাহলে আমরা দিনে একটা টাইম নির্ধারণ করতে পারি, হতে পারে হ্যাঁ শুক্র শনিবার যদি আমরা নির্ধারণ করি, যেমন ছুটির দিন আছে এই দিন আমরা সকালে করতে পারলাম, অথবা হ্যাঁ, আপনার সকালে 7টা, 7:30 বা 8টা থেকে করতে পারলাম, বা 9টা থেকে করতে পারলাম, অথবা নয়টা, বিকালেও হ্যাঁ আমরা করতে নয়টা পারি। 10টা। বিকালেও আমরা করতে পারি। শুক্রবার হলে ভালো হয়, শুক্রবার। তো আমাদের এমনি মূলত বেসিক যে নর্মালি আউট অফ রমজান হচ্ছে আমাদের শনি সোম বুধ 3 দিন ক্লাস হবে, কিন্তু রমজান মাসে আমরা শুক্রবার শনিবার আর অন্য সপ্তাহের যে কোনো একদিন আমরা ক্লাস রাখবো আর কি, এটা রুটিন আমরা দিয়ে দিব। হ্যাঁ, ফাইনাল করে রুটিন আমরা দিয়ে দিব। তো শুক্র শনিবার আমরা সারা দিন যখন তখন আমরা ক্লাস করতে পারি। দেখা যাচ্ছে ওস্তাদ, সপ্তাহের আর মধ্যে একটা একদিন। জিনিস হচ্ছে যে তাহলে আপনার একটা প্রিপেইড, যদি একটু খোলামেলা কথা বলেন, তাহলে প্রিপেইড আপনার যে সিস্টেমটা হবে, তাই তো? মান্থলি কিন্তু প্রিপেইড। জি জি জি, অবশ্যই এখানে পেইডের যে বিষয়টা আমরা বলবো, আমরা মূলত আসলেও আগের যে ব্যাচে ক্লাস করেছি, এখানে আমাদের কিছু মানে মিষ্টি এবং কিছু তিক্ত দুই ধরনের অভিজ্ঞতায় আছে। অনেক ভাই বোন আছেন যারা এক অ্যাডভান্স পুরো কোর্সের টাকা একসাথে দিয়ে দিয়েছিলেন, আবার অনেকেই আছেন যারা মাসে মাসে দিয়েছেন, বিভিন্নভাবে দিয়েছেন। আবার অনেকেই আছেন দেখা যাচ্ছে মাসে দিতে তাদের একটু প্রবলেম হয়, মানে একসাথে দিতে প্রবলেম হয়, তারা মাসে মাসে দিয়েছিলেন, এই জন্য আমি এটা উন্মুক্ত রেখেছিলাম। তবে আমরা যেহেতু কোনো ভর্তির ফি নেই না, সম্পূর্ণ আমরা মাসেরটা মাসে দিবে বাস ক্লাস করবেন, মাসেরটা মাসে দিবেন ক্লাস করবেন। 12টি ক্লাসের মাধ্যমে আমাদের একটি মানে মাস পূর্ণ হবে। এটা দেখা যাচ্ছে মাস হতেও পারে অথবা মাস ভিন্ন হতে পারে, যেহেতু আমরা মাসের শুরু থেকে শুরু করছি এই জন্য আমাদের মাস মিল থাকবে আশা করি। তো 12টি ক্লাসের মাধ্যমে একটা মাস পূর্ণ হবে, 12তম ক্লাস শেষ হওয়ার পরে 13তম ক্লাসের আগে আমাদের পরবর্তী মাসের টাকাটা পেড করে দিতে হবে। আহ, এই হচ্ছে বিষয়। আহ, আর প্রথম যে 2 মাস সরফ এবং নাহু, আমার রিকোয়েস্ট থাকবে যে প্রথম 2 মাসের টাকা আমাদেরকে একসাথে পেড করে দেওয়া। সরফের মানে যে 2টা মাস, এই 2টা মাস যেন আমাদের কোনো ঝামেলা পোহাতে না হয়। আর একটা বিষয় হচ্ছে আমরা না না, জাস্ট ইয়া করব, আমি একটু কিছু কিছু জায়গায় আমাদের হার্ড হতে হয়, অনেকের সমস্যা থাকে, যার কারণে আমরা ইয়া করি, আগেই বলে দিই যে যদি কারো টাকা দিতে সমস্যা হয় আগে একটু জানাবেন। কিন্তু যদি কোনো উনি রেসপন্স না করেন বা না জানান, আমরা জাস্ট একটা নোটিশ দিই 12টা ক্লাস শেষ হওয়ার পরে, এই যে 13তম ক্লাস আগামী অমুক তারিখে শুরু হবে, অমুকের তারিখের আগে আমাদেরকে পরবর্তী মাসের টাকাটা আমাদেরকে পেড করে দেবেন সিস্টেম অনুযায়ী। আহ, এর মধ্যে কেউ না দিলে দেখা যাচ্ছে আমরা পরবর্তী মাসের ব্যাচে দেখা যাচ্ছে উনি হয়তো বা থাকেন না আর কি, আমাদেরকে বের করে দিতে হয় আর কি। এই, তো ওস্তাদ এই তাহলে জন্য, একটা বিষয় কি, প্রথম প্রথম মাসে কি 2 মাসে তার টাকা জি পেড জি করতে হবে তখন? জি জি, প্রথম মাসেরটা 2 মাসের টাকা পেড করে দিতে হবে, আর পরের তাহলে দিকে প্রতি মাসেরটা আলাদা আলাদা আর কি। আচ্ছা, কিন্তু প্রথম মাসে তো শুরু হচ্ছে এই যে বুধবারের কথা যেহেতু বললেন, 5-6 তারিখের মধ্যে তো একটু পয়সা পাইতে হাতে লাগবে, বুধবারের এটা কথা বিষয়টা বলতে মাথায় রাখবেন। আজকে তো মানে শুক্রবার গেল, আগামী শনিবার দিন রবিবার দিন আমাদের ফার্স্ট ক্লাস হবে। তো আগামী কালকের মধ্যেই প্রথম মাসের 2 মাসের টাকাটা যেটা 500 500 1,000 টাকা আমাদের যে নাম্বারে আমরা মানে 01773486489, যে নাম্বারটা দিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করি, পোস্টারে বিভিন্ন জায়গায় দেওয়া আছে, এই নাম্বারটাতে রকেট নগদ বিকাশ আছে। আমরা এই নাম্বারটাতে টাকা পাঠিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিতে হবে যে আমি ওই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি, আমার নাম অমুক, বাস। তাহলে দেখবেন আপনার ভর্তি কনফার্ম হয়ে গেছে, এই আর কি বিষয়। 5 তারিখ আর পর্যন্ত তো একটু, 5-6 তারিখ পর্যন্ত একটু সময় দিতে হবে, এই আর না, কি। আমরা এই- এই মানে আগামী মার্চের 5-6 তারিখের কথা বলছেন? জি জি, না না না, হ্যাঁ হ্যাঁ, এই যে রানিং মাসের, না না, আমরা মার্চের মার্চের পেড কথা ব্যাচে, বলতেছি, 5-6। ক্লাস রবিবারে শুরু হবে ইনশাআল্লাহ, পেড ব্যাচের ক্লাস কিন্তু ওই রবিবারে জন্য শুরু ভাবতেছি হবে। যে 4-5 তারিখ পয়সা পেতে পেতে এই বিষয়টা একটু মাথা রাখিয়ে নেই আর কি। দেখুন পেড ব্যাচের ক্লাসে যদি মানে আপনি রবিবার থেকে যদি ক্লাস করতে চান তাহলে তার আগেই কিন্তু পরিশোধ করতে হবে, তারপরে কিন্তু পরিশোধ করার সুযোগ নাই। বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে হাতে টাকা নেই, 6 তারিখ পর্যন্ত এইরকম একটা সময় আর লাগবে, একটা এই জন্য বিষয় এটা হচ্ছে বললাম। আমাদের অনেকেই বলেছেন যে তারা রমজান মাসে ক্লাস করতে পারবেন না, পরবর্তী মাসে ক্লাস শুরু করবেন।
তো তাদের ক্ষেত্রেও আমাদের এরকম একটা বক্তব্য আছে যে পরবর্তী মাসে যদি আপনি ক্লাস করতে চান পরের মাস থেকে করতে পারবেন। আর প্রথম মাসের যদি ভিডিও প্লাস আপনি লেকচার শিট নিতে চান তাহলে প্রথম মাসের ফিটা দিয়ে প্রথম মাসেরটা আপনি নিতে পারবেন। একসাথে আমরা দিয়ে দিব যারা পরবর্তীতে ক্লাস বা এড হবেন বা ক্লাস পে করতে চাবেন পে আর কি। না করার কারণে যদি একটা ক্লাস মিস হয়ে যায় পরে তো ওগুলো দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা ভিডিও ভিডিও পে করার সাথে ও সাথে তাহলে ভিডিও রেকর্ড পাশাপাশি শিট একসাথে দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছি। শীট কি ওস্তাদ, শীট কেমনে পাবো? শিটগুলো হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। হ্যাঁ হ্যাঁ, আমাদের থাকবে এগুলো। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সিক্রেট, সেখানে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, একটা হচ্ছে আমাদের ক্লাস রেকর্ড প্লাস শিট দেওয়ার জন্য, যেটার মধ্যে নট পারমিটেড থাকবে আদার্স প্যানেলের জন্য। আর একটা গ্রুপ থাকবে তাকরারের, যেখানে যারা গ্রুপে অ্যাড হবেন আমাদের তাদের সকলের জন্য উন্মুক্ত, সবাই কথা বলবেন, একজন আরেকজনকে সিগা জিজ্ঞেস করবেন, একজন আরেকজনকে মানে বিভিন্ন জিনিস বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন, নিজেরা নিজেরা আলোচনা করবেন, ডিসকাস করবেন। আমার ক্লাসের বাইরেও আপনারা নিজেরা নিজেরা যেন গ্রুপ স্টাডি করতে পারেন, তাকরার করতে পারেন, এই জন্য একটা গ্রুপ আমাদের থাকবে। হ্যাঁ, আমাদের আগের ব্যাচের এখানে ইব্রাহিম ভাই কি আছেন নাকি জি চলে ভাই, গেছে? আসসালামু আলাইকুম। এই যে, ওয়ালাইকুম আসসালাম, ভাইকে তো দেখা যাচ্ছে না। জি, ইব্রাহিম ভাই যে আমাদের আগের যে একটা গ্রুপ ছিলেন, আলহামদুলিল্লাহ ভাইয়ের তো এমনিতেই অ্যারাবিক বেসিক যথেষ্ট স্ট্রং। তো ইব্রাহিম ভাই যথেষ্ট কষ্ট করেছেন আমাদের আগের ব্যাচে। তো উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, মানে এবং যারা বেসিক দুর্বল, আমি মনে করি আমি যদি যতটুকু আলোচনা করেছি তার চেয়ে আরো অনেক বেশি আলোচনা উনি করেছেন। উনি গ্রুপে আমাদের ইয়াতে আমাদের তাকরার গ্রুপে সর্বোচ্চ হেল্প অন্যান্য ভাইদের করেছেন। দেখা যাচ্ছে তাকরার করা পাশাপাশি ক্লাসগুলো ম্যানেজ করা এবং অন্যদেরকে মানে সিগা আটকে গেলে জিজ্ঞেস করলে বলে দেওয়া, বিভিন্ন জায়গায় সর্বোচ্চ হেল্প উনি আমাদেরকে করেছেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের সাথে ভবিষ্যতেও থাকবেন, আমরা আছি একসাথে সবাই। এই হচ্ছে বিষয়। তো আপনাদের দেখা যাচ্ছে যারা গ্রুপে আসবেন তাদের তাকরার গ্রুপে ইনশাল্লাহ আমরা ইয়া করব, যেন আপনারা নিজেরা নিজেরা তাকরার করতে পারেন, আটকে গেলে যেন জিজ্ঞেস করতে পারেন, যখন তখন একটা সিগা জিজ্ঞেস করবেন। তো আমরা যখন ফ্রি থাকি সাথে সাথে আমরা সেটার উত্তর আমরা দিয়ে দিলাম। যদি আপনাদের মধ্যে কেউ বলতে পারেন আপনারা নিজেরা বলে দিলেন। আবার দেখা যাচ্ছে যদি ফ্রি না থাকে, ব্যস্ত থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা পরে আমরা আবার বলে দিলাম। এই আর কি বিষয়। মানে মূল কথাটা হচ্ছে কোর্সটা অনলাইন হলেও আমাদের মানে সিস্টেমটা সম্পূর্ণ অফলাইনের মতো থাকবে, পারস্পরিক সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। এই হচ্ছে বিষয় আর কি। জি ভাই, নতুন বেস সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই। আসলে আহ, যদি জি রবিবার থেকে শুরু হয় একবারে মাসের শুরু দিক থেকে, এই ক্ষেত্রে হয়তো বা অনেকের বিল বা বেতন যে যেখানে কর্মরত আছে হয়তো বা হাতে পাবে না। জি তো আমি নতুন ভাইদের পক্ষ থেকে রিকোয়েস্ট করব, আপনি মানে রবিবার থেকে ক্লাস শুরু করেন, সমস্যা নেই, কিন্তু বেতনের একটা নির্দিষ্ট ডেট, যে ভাই 8 থেকে 10 তারিখ এর মাঝে দিয়ে দিবেন। একটু টাইমটা বাড়াই দিলে মনে হয় নতুন সাথী ভাই যারা ভর্তি হবে এদের জন্য একটু সুবিধা হয়। জি কিন্তু এটা ওস্তাদ, করলে এই তো বিষয়টা পরে কিন্তু আবার অনেকে ইয়া করে না, মানে পরে দেখা যাচ্ছে শীট পায়, ভিডিও পায়, কিন্তু আপনি তো আপনি তো দেখেছেন ইব্রাহিম ভাই। ওস্তাদ আপনি পরে ডেট দিয়ে দিবেন যে মনে করেন 8 তারিখ, 8 তারিখে দিতে হবে, এরপরে আর কোনো কম্প্রোমাইজ নাই, বিষয়টা এমন ইব্রাহিম ভাই এটা ভাই যদি শোনেন, করা এখানে এটা তো মানে আমিও জানি তিক্ত অভিজ্ঞতা, ঠিক আছে। এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনি মিনিমাম 6 মাসের একসাথে নিয়ে নেবেন। আপনি তো 2 মাস বলে ফেলছেন, ঠিক আছে, যাই হোক। তা এখন এখানে যারা ভর্তি হবেন আশা করি সকলে মসজিদে হয়তোবা মাদ্রাসায় হবু শিক্ষকগণ আছেন, সম্মানিত প্রভাষক বিন্দু বা যারা সহকারী মৌলবী হবেন। তো এতটুক আমানত যে আমাদের থেকে যদি মানে মানে না পাওয়া যায় তাহলে এই দুঃখ আর বলা আর জায়গা নেই। তো যারা আসবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, ভাই অনেক জায়গায় অনেক মানে আশ্বাস দেয়, মিথ্যা কথাবার্তা বা এরকম অনেক সুন্দর ফুলজুড়ি বিভিন্ন ধরনের আপনার অ্যাডভাইস, কিন্তু আলহামদুলিল্লাহ ফরিদ ভাই ওনাকে আমরা কাজে কর্মে এখনো যে কোনো সময় যে সমস্যা হলে সাথে সাথে নক করলে আমরা জবাব পাই। আর আমরা এখানে পুরাতন অনেকে আছি আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আব্দুল ওয়াদুদ ভাই আছেন, তারপরে দেলোয়ার ভাই আছেন, মিজান ভাই আছেন, রুকন ভাই, অনেকে আছেন আলহামদুলিল্লাহ। তো আমি তো বারবার বলি, আমরা যারা এই সাথে ভাইয়ের সাথে রিটেন কোর্স করেছি এবং যারা এই পরবর্তীতে নাহু বেসিক কোর্সে ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ এখন তাদের একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। আপনি সহকারী মৌলবী পরীক্ষা দেওয়ার পরে আমাকে তো আমি সবার সাথে মানে যোগাযোগ রাখছি। ওনার পরীক্ষা দিয়ে একটাই কথা, ভাই আল্লাহ তাআলা নিজ হাতে ধইরা ফরিদ ভাই আমাদেরকে মিলাই দিছে। জি যেহেতু বেসিক এখন স্টক হওয়া অত্যন্ত জরুরি, সহকারী জি মৌলবী ভাই হন আর একমত। পড়াশোনা করেন।
জি, এই জন্য নতুন ভাই যারা আসবেন, আমরা ওই সুন্দর সুন্দর ব্যানার বা এরকম নরম নরম কথাবার্তা এগুলো বিশ্বাসী না। ঝড় তুফান আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ ফরিদ ভাই আমাদের ক্লাসগুলো নিয়মিত করাইছেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে উনি করান। ওনার সাথে আমরা পুরাতন যারা আছি আমরাও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। জি আমরা ইনশাল্লাহ হলাম ইনশাল্লাহ। মানে প্রথম বছরের ছাত্র, তাই আমরা যদি ওখানে কিছু লোক থাকি, এখন যদি আপনারা নতুন কিছু আসেন, পুরাতন নতুন, আমরা চাই ভাই সবাই মিলেমিশে সুন্দর আমাদের বেসিকটা যেন আরো স্ট্রং হয় এবং রিহলাতুন ইনশাল্লাহ। ইলাল আরাবিয়ার সাথে আমরা থেকে যেন ফরিদ ভাইয়ের সেই দীর্ঘদিনের যে তামান্না এটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার মানে আমরাও তার সফলতা কামনা করি এবং আমাদের যতটুকু হেল্প দরকার ইনশাল্লাহ আপনারা যারা নতুন ভর্তি হবেন আপনারা ইনশাল্লাহ 24 ঘন্টায় ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখানে আশাবাদী। আরো যারা আছে, আশ্বস্ত করার জন্য ধন্যবাদ ভাইয়া, আমাদেরকে নতুনদের আশ্বস্ত করার জন্য ধন্যবাদ। না ইনশাল্লাহ। আমি যেমন আমাদের রুকন ভাই আছেন এখানে, আব্দুল ওয়াদুদ ভাই, সকলের মতামত নিলে অনেক জি দেরি ভাই। হয়ে যাবে, কিন্তু আশা করি আপনারা ভাই প্রতারিত হবেন না, এতটুকু আমি বলতে পারি ইনশাল্লাহ। এটা কোনো অপশন ইনশাল্লাহ। নাই, বিশ্বাস আছে একদম। আচ্ছা, যাই হোক ভাই আলহামদুলিল্লাহ। ভাই একটা নজিরের কথা আসসালামু বলতে আলাইকুম ভাই। চাচ্ছিলাম। ভাই আমার একটু কথা বলতেছিলাম। জি জি বলেন। ভাই আমি তো আরবি প্রভাষকে ভাইবা দিব আর কি। আমি একটু বেসিক দুর্বল আছি, এখানে ভর্তি হলে তো মনে হয় ভালো হবে আর কি। জি ইনশাল্লাহ আপনি ভর্তি হতে ভাই পারেন খুব কষ্ট করে ভর্তি হয়ে যান। ভাই আমি রিটেনে ভাই শোনেন, আপনার তেলের কোচিং মাথায় করছি, সবাই আপনার তেল রিটেনে দেয়। কোচিং করে অনেক উপকৃত হয়েছি। রিটেনে কোচিং করার পরেই আমি রিটেন টিকছি আর কি, আপনার এখান থেকে। ফরিদ কারণ ভাই, এখানে যারা দেখ রিটেন ভাই, ক্লাস করছি আমরা আমরা 98% আরবি মনে হয়, আরবি 99% মনে প্রভাষক হয় আমরা পাস প্রার্থী করছি। যিনি ভাই, ওনাকে বলছি শোনেন, তেলের মাথায় সকলেই তেল দিতে জানে, কিন্তু আমরা দুর্বলদেরকে নিয়ে তাদের মাথায় তেল তেলা করতে চাই, জি মাশাল্লাহ। বুঝছেন? সবাই আমি তো কিন্তু গোল্ডেন অবশ্যই। আমি পোশাক ভাইবার পরছে, ক্লাসটা আপনারা করছি জি ওস্তাদ। জি। আমি ভাইবার জি ক্লাসটা করার পরে আগ্রহী হয়েছি বেসিকটা করার জন্য। জি জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনারা করবো। যে ইনশাল্লাহ আশা আপনারা নিয়ে আসতে চাচ্ছেন নিশ্চিন্তে সেই আশা আসতে পারেন, ইনশাল্লাহ পুরোপুরি রক্ষা করা হবে। জি আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আর ফরিদ ভাই অত্যন্ত আন্তরিক, ইনশাল্লাহ এখানে কোনো ছল ছাতুরি নেই ভাই। জি। কিন্তু আমরাই মানে পরবর্তীতে হয়ে গেলো 1 মাস 2 মাস করার পরে আমরা মানে হয়তোবা নিজেদের ব্যস্ততা দেখাই, মানে মাঝ পথে এসে আমরা হুচট খেয়ে যাই। এই হুচট খাওয়া যাবে না ভাই, মরণ কামড় দিয়া না না, আসি আসি ধরতে হবে। আসি, আমার আমার সিউরিটি দিতে পারি আমি আসি জি ইনশাল্লাহ। জি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ এবং থাকবো ফরিদ ভাইয়ের ভাই। কথা হলো যদি একজন নিয়মিত থাকে, একজন নিয়ে উনি ক্লাস করাবেন, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? এটা তো আপনারা আমি হবো জানেনই। ইনশাল্লাহ। এটা তো আপনারা জানেনই যে আমার কাজ কন্টিনিউ থাকবে, চলবে জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসেন, আশা করি ফায়দা থেকে অবশ্যই খালি হবে না। জি ওটা 2 দিন আসলে আপনি বুঝতে পারবেন ভাই, শীট গুলো পরে শীটের যে সাজানো, রুটিন মাফিক ক্লাস এবং তাকরার এবং সার্বক্ষণিক বাইরের যে তদারকি, ইনশাল্লাহ আমি তো মনে করি প্রিলি রিটেন পাস করার পরে আল্লাহ তাআলা নিজ হাতে এতটুকু আমাদের ধরে আনছে। এখন ভাইবা যে যদি আমার বেসিক দুর্বলতার কারণে আমি বাদ পড়ে যাই, তাহলে আমার মতো বড় কপাল পোড়া আর কেউ নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ইব্রাহিম ভাই, আর বাকি সবাইকে জি ধন্যবাদ ভাই, আপনাদের দোয়া প্রতি। করেন। অবশ্যই আমিন। যে বিষয়টা থাকবে, রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমরা আগামী রবিবার থেকে ক্লাস ভাই ইনশাল্লাহ। আমাদের তো মনে হয় আর কথা বলার সুযোগ নাই, যেহেতু সময় অনেক হয়ে গেছে। আহ, আব্দুল ওয়াদুদ ভাই কি কিছু বলতে চাচ্ছিলেন? না অবশ্যই আহ, কিছু বলতে চাচ্ছিলাম তো। আচ্ছা, থাক যেহেতু ইনশাআল্লাহ। ইনশাল্লাহ নতুনদের প্রতি পরবর্তী আর কি। ক্লাসে ইনশাল্লাহ আমরা করব ইনশাল্লাহ আপনাদেরকে জি জি, নতুনদের ভালোভাবে প্রতি থাকবেন। মানে ফুলের শুভেচ্ছা রইলো। জি, অবশ্যই হ্যাঁ, ইনশাল্লাহ। তারা যেন এই যে কোর্সটাকে গ্রহণ করে, আর আশা করি এখান থেকে অবশ্যই অবশ্যই সফলতা পাবে ইনশাল্লাহ। আল্লাহ, ইনশাআল্লাহ। ওই আশা নিয়ে আমি আসছি। তো 3টে কোর্স করছি ভাই: আরবি ভাই বুঝতে পারছি। প্রভাষক, নাহু সরফ, ভাইবা। আল্লাহর রহমতে মানে আর আমার কোথাও তো খোঁজাই লাগে নাই। সবচেয়ে আর একটা কথা না বলে নয়, ভাই এমন দায়িত্ব, এটা সরাসরি প্রশংসা হয়ে যাচ্ছে যে ঠিক আছে মানে ভাই, ভাই এমন মানুষ সমস্যা নেই। যে ঢাকায় যাওয়ার পথে স্টেশনে বসে আমাদের ক্লাস নিয়েছেন। আলহামদুলিল্লাহ।
এর চেয়ে আর আপনার কেউ যদি অন্য কিছু আমার মনে হয় প্রয়োজন আছে বলে মনে করি না। ডেডিকেটেড পার্সন আর ভাই। ওনার ভাইবার জি সিটটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর গোছালো, সত্যি অসাধারণ ছিল। জি জি। হ্যাঁ, ভাইবার প্রসেসটা অতি তো সকলের মানে জন্য শুভকামনা থাকলো। গুণা বলা যায় না আল্লাহ ভাইবার। সকলকে কবুল করুক। আমিন। এবার সিটটা একদম স্মার্ট একটা সিট পাইছি আমরা। তো ধন্যবাদ ভাই। আর বাকি বিষয়টা হচ্ছে আসলে ক্লাসটা অনেক সময় হয়ে গেছে, লম্বা করতে চাচ্ছি না। আপনারা সবার প্রতি শুভকামনা থাকবে। আর পাশাপাশি আমরা যারা কোর্সে জয়েন হতে চাই তারা অবশ্যই আমরা আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ জনক দিব। আমরা যেন রবিবার থেকে আপনাদেরকে অ্যাড করে নিতে পারি। জি, ধন্যবাদ সবাইকে। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।